গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। প্রত্যেককে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আপনার বন্ধু, লেখক এবং প্রশিক্ষক পল্লব কুমার মান্না আজ আপনাকে জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার তথা জীবন প্রবাহ পত্রিকার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর্ট অফ কমিউনিকেশন, কথা বলার শিল্প আমাদের বীমা শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আপনি কি কখনো এই ধরনের সমস্যায় পড়েছেন যে বাসে ট্রেনে যাচ্ছেন, পাশে একজন অপরিচিত ব্যক্তি বসে রয়েছেন, আপনার বারবার মনে হচ্ছে যে তার সাথে একটু আলাপ করা দরকার, কিন্তু আলাপ করার জন্য উপযুক্ত কনফিডেন্স বা কথা খুঁজে পাচ্ছেন না? আপনি কি কখনো এইভাবে ভেবে দেখেছেন যে আমরা যে সকল সমস্যায় পড়ি, সেই সকল সমস্যার পিছনে আমাদের কথোপকথন বা কথার ভুল বোঝাবুঝি দায়ী? আপনি কি সেলস অ্যাপ্রোচের সময় যখন গ্রাহককে বা সম্ভাব্য গ্রাহককে আপনার এলআইসি পলিসি বা অন্য কোনো প্রোডাক্ট বিক্রয়ের প্রচেষ্টা করেন, তখন শুরুতে কিভাবে শুরু করব এরকম একটা দ্বন্দ্বের মধ্যে থাকেন? আপনি কি পলিসি বা প্রোডাক্ট প্রেজেন্টেশনের পর বাড়ি ফিরে এসে ভাবেন যে আরো ভালো কোনো প্রেজেন্টেশন করা দরকার ছিল? অনেক সময় গ্রাহক কোনো প্রশ্ন করলে আমরা তার সঠিক উত্তর জানা সত্ত্বেও শুধুমাত্র বলার পদ্ধতির ভুলে বা ভালো বলতে না পারার জন্য আফসোস করি যে আরো বেটার, আরো সুন্দর করে বলা সম্ভব ছিল। আপনি কি কখনো এমন ভেবে দেখেছেন যে আমরা যখন পলিসি বিক্রয় বা অন্য কোনো প্রোডাক্ট বিক্রয়ের জন্য শেষে গ্রাহককে রাজি করানো সত্ত্বেও গ্রাহক পলিসি কিনছেন না বা প্রোডাক্ট কিনছেন না, অর্থাৎ ক্লোজ হচ্ছে না, তখন হয়তো আমাদেরই কোনো কমিউনিকেশনের ভুল বা কথোপকথনের ভুল? অনেক সময় ধনী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি বা আরো বেশি জ্ঞানী ব্যক্তির কাছে আমরা আমাদের সঠিক কথা উপস্থাপন করতে পারি না। আমরা ইতস্তত করি, আমরা আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হই। তাই প্রতিটি কাজের মধ্যে কমিউনিকেশন বা কথোপকথন সুন্দর হওয়া উচিত। আর যখন সেলস এবং মার্কেটিং পদ্ধতির মধ্যে আমরা রয়েছি, তখন অবশ্যই কমিউনিকেশন বা সুন্দর কথোপকথন শিল্প আমাদের কাজকে অনেক অনেক সহজ এবং অনেক বেশি শক্তিশালী ফলাফলে পরিণত করতে পারে। আজকের ক্লাস সুন্দর কথা বলার শিল্পের মাধ্যমে আমাদের বিক্রয় বৃদ্ধি বা ইনক্রিজ অফ সেল। আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য পুনরায় আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। কয়েকজন লিখেছেন যে সাউন্ড প্রবলেম হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে পুনরায় আমি আপনার বন্ধু, লেখক এবং প্রশিক্ষক জীবন প্রবাহ পত্রিকা এবং ট্রেনিং সেন্টার থেকে পল্লব কুমার মান্না জানাই স্বাগতম। অচেনা মানুষের সাথে কথা বলা, বন্ধুদের সাথে বন্ধুত্ব রক্ষা, আত্মীয়ের সাথে সুসম্পর্ক অথবা এক্সিস্টিং ক্লায়েন্টদের সাথে রিলেশন ধরে রাখা, কিংবা নতুন পলিসি বিক্রয় অথবা পুরানো পলিসির পরিষেবা, যে জায়গাতেই যান না কেন আপনার কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। কথা বলার শিল্প, কথা শোনার শিল্প, প্রশ্ন করার পদ্ধতি, এমপ্যাথি সিম্প্যাথি, এবং সেই সাথে শুধু কথা বলা নয়, বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা, এবং তার সাথে কথা, বডি ল্যাঙ্গুয়েজের বাইরেও ডিজিটাল কমিউনিকেশন আপনাকে আপনার পেশায় অত্যন্ত শক্তিশালী করে তুলতে পারে। আপনি যে পেশায় রয়েছেন, এই পেশায় সর্বদাই মানুষ নিয়ে কাজ।
আপনাকে বিভিন্ন পরিবারে সশরীরে উপস্থিত হতে হয়, আবার টেলিফোনেও তাদের সাথে যোগাযোগ করতে হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন ডিজিটাল কমিউনিকেশন পদ্ধতি, যেমন এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ইমেল অথবা সোশ্যাল মিডিয়া। আপনি যে দিক থেকেই যান না কেন, সর্বদা স্মরণীয় যে আপনার প্রতিটি কথা গ্রাহকের মনে সুখ, আনন্দ অথবা দুঃখ, বেদনা অথবা বিরক্তির সৃষ্টি করতে পারে। আপনার প্রতিটি কথা তাকে অনুপ্রাণিত করতে পারে, তাকে হতাশ করতে পারে। আপনার কথার মূল্য তার জীবনে এবং আপনার জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার সুন্দর কমিউনিকেশন না থাকলে আপনি রিলেশন তৈরি করা, রিলেশন ধরে রাখা বা রিলেশন যুক্ত মানুষদেরকে আপনার কাজে ব্যবহার করাতে আপনি অনেক সমস্যায় পড়বেন। একবার ভেবে দেখুন যে আপনি নিত্য নতুন নতুন মানুষদের সাথে পরিচয় তৈরি করতে পারছেন। একবার ভেবে দেখুন সুন্দর কমিউনিকেশনের দ্বারা আপনি আপনার পরিচিত প্রতিটি ব্যক্তির কাছে জনপ্রিয়তা অর্জন করছেন। একবার ভেবে দেখুন অনুপ্রেরণা করার শক্তি বা মোটিভেশন পাওয়ার যেটাও আসে কমিউনিকেশন থেকে, তার দ্বারা আপনি মানুষকে আপনার প্রোডাক্ট কেনাতে রাজি করাতে পারছেন। এটা কতটা গুরুত্বপূর্ণ! যদি এটা হয় তাহলে আপনার কাজ সহজ হবে, আপনার এরিয়া বা আপনার ক্ষেত্র অনেক বিস্তারিত হবে, ব্যাপক হবে এবং সেই সাথে আপনাকে দ্রুত সফল হতে কেউ আটকাতে পারবে না। তাই আমাদের সেলস টেকনিক, মার্কেটিং টেকনিক, প্রোডাক্ট নলেজ, অবজেকশন হ্যান্ডলিং বা ক্লোজ টেকনিক শেখার সাথে সাথে আমাদের কিন্তু প্রতিদিন কমিউনিকেশন বা আমাদের কথোপকথন শিল্পকে চর্চা করতে হবে এইভাবেই যে গতকালের থেকে আজ, আজকের থেকে আগামীকাল, আগামীকালের থেকে আগামী পরশু আমি যেন আরো বেটার কমিউনিকেশন করতে পারি। কমিউনিকেশন বা কথোপকথন শিল্পের দ্বারা মানুষের মন জয়, প্রোডাক্ট বিক্রয় এবং সুন্দর পরিষেবা, সেই সাথে জনপ্রিয়তা অর্জন, আমরা এটা বহু মানুষের জীবনেই দেখে থাকি। পলিটিক্যাল বা রাজনৈতিক জগতে আপনি দেখে থাকবেন সেই সমস্ত নেতাকে মানুষ অনেক বেশি সমাদর করে যাদের কমিউনিকেশন স্কিল অনেক ভালো। আপনি খেলাধুলার জগতেও দেখে থাকবেন শুধু খেলায় ভালো হলে চলে না, তার কথা বা কমিউনিকেশনও যথেষ্ট ভালো হতে হয়। আপনি বিভিন্ন ফিল্ডে, এমনকি অফিসে যারা কর্মচারী বা অফিসারের কাজ করেন তাদের সাথেও আমরা ভালো আচরণ করি যদি তাদের কথোপকথন ভালো হয়। ঠিক একইভাবে আপনিও বিভিন্ন জায়গায় যেখানে যাচ্ছেন সেখানে সুন্দর কথোপকথন করলে আপনি অচেনা মানুষ, অচেনা জায়গাতেও মানুষের মন জয় করতে পারবেন, আর চেনা জায়গায় আপনাকে প্রত্যেকে পছন্দ করবে। ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়ার জগতে যদি আপনি আপনার ব্যবসা বাড়াতে চান অথবা সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়তা অর্জন করতে চান, তাহলে বিভিন্ন ধরনের ফিজিক্যাল এবং ডিজিটাল কমিউনিকেশনে আপনাকে পারদর্শী হতে হবে। কমিউনিকেশন বিষয়টা আজকে অনেক পাল্টে গেছে বা অনেক পরিবর্তিত। আগামী দিনে আরো পরিবর্তন হবে। অতীতে শুধুমাত্র সাক্ষাৎ করেই আমরা কথোপকথন করতাম। তারপর যখন টেলিফোন এলো তখন টেলিফোনের দ্বারা কমিউনিকেশন এবং চিঠিপত্র। আর বর্তমানে সেই চিঠিপত্র অবশ্যই আছে, কিন্তু টেলিফোনের সাথে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের মেসেজিং বা টেক্সটিং, অর্থাৎ টেক্সট পাঠানো। আর ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেকে তুলে ধরা, নিজের কথাকে উপস্থাপন করা। তাই কমিউনিকেশন এখন সর্বব্যাপী এবং মাল্টিমিডিয়ার মধ্যে রয়েছে। আপনার তৈরি করা ভিডিও, আপনার অডিও, সেগুলো কমিউনিকেশন মাধ্যম। আপনার লেখা চিঠি বা আপনার লেখা ইমেল অথবা আপনার যে কোনো ছোট টেক্সট মেসেজও গ্রাহকের মনে প্রভাব ফেলতে পারে, পজিটিভ অথবা নেগেটিভ। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিল্প। এখন দেখা যাক যে বীমা শিল্পের উন্নয়নে বা আপনার এজেন্সি পেশাগত উন্নয়নে এই কমিউনিকেশন কিভাবে হেল্প করতে পারে। আর এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে কমিউনিকেশন খারাপ হওয়ার জন্য আপনি কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রথম, যদি আপনার কমিউনিকেশন পাওয়ার কম থাকে তাহলে আপনি
প্রতিদিন যে অসংখ্য বাইরের মানুষের সাথে সাক্ষাৎ করছেন, অর্থাৎ দেখা সাক্ষাৎ হচ্ছে, তাদের সাথে বন্ধুত্ব পাতাতে পারছেন না। অর্থাৎ ইউ আর নট এবল টু মেক নিউ রিলেশনশিপস ইচ অ্যান্ড এভরি ডে, although you are meeting thousands of new people every day everywhere, in your job, in your social events and performances also. তো কমিউনিকেশনের জন্য আমরা বহু মানুষকে হারাচ্ছি। ইফ ইউ আর নট সো স্ট্রং ইন ইউর কমিউনিকেশন, আপনি যদি কমিউনিকেশনে খুব স্ট্রং না হন, তাহলে অনেক সময় অনেক মানুষকে অনেক কথা বলবেন ভেবেছেন, কিন্তু বলতে পারছেন না। নতুন কোনো প্রস্তাব দেবেন, এমনকি আলাপ করবেন, চেনা মানুষকেও বা কম অর্ধ চেনা মানুষকেও করতে পারছেন না। অর্থাৎ অনেক মানুষের কাছে আপনার পৌঁছাতে দেরি হচ্ছে। অনেক চেনা মানুষকেও আপনি আপনার প্রফেশন বিষয়ে বা আপনার বীমার বিষয়ে কথা বলতে পারছেন না। এটাও কিন্তু গুড কমিউনিকেশন স্কিল না থাকার জন্য একটা বড় দুর্বলতা। যদিও এক্ষেত্রে আপনার দ্বিধা, ভয়, লজ্জা ইত্যাদিগুলো একত্রিতভাবে কাজ করে, তবুও এই দ্বিধা, ভয়, লজ্জার পিছনেও কমিউনিকেশন লুকিয়ে থাকে। আবার কমিউনিকেশন না করতে পারার পিছনে ওই দ্বিধা, ভয়, লজ্জাও লুকিয়ে থাকে। অর্থাৎ একে অপরকে আরো বেশি নেগেটিভ করে দেয়। তাই এটাও কিন্তু আপনার একটা বড় ক্ষতি বা আপনার পরাজয়। এছাড়া আমরা যদি ভালোভাবে কোনো ব্যক্তিকে অ্যাপ্রোচ না করতে পারি, অ্যাপ্রোচ মিনস টেলিফোনে যখন কথা শুরু করলেন সেটা টেলিফোনের অ্যাপ্রোচ। আপনি যখন কোনো লেটার লিখে কাউকে পাঠাচ্ছেন বা ইমেল করছেন, তার শুরু অংশটা অ্যাপ্রোচ। আবার যখন কোনো কারো বাড়িতে গিয়ে আপনি বীমার ব্যাপারে প্রেজেন্টেশন করতে চান, তখন তার সঙ্গে শুরুর কয়েকটি কথা বা 2-3 মিনিটের কথা আপনার অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে যদি আপনার ভুল হয়, তাহলে প্রেজেন্টেশনেও ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আর এমনকি এই কারণে আপনার ক্লোজের চান্সও কমে যেতে পারে। তাই অ্যাপ্রোচ সেলসের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর অ্যাপ্রোচের জন্য খুব গুরুত্বপূর্ণ হলো আপনার কমিউনিকেশন দুর্বলতা। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্বলতা যেটা, সেটা হলো প্রশ্ন করার ক্ষমতার অভাব। অর্থাৎ প্রশ্ন করার ক্ষমতা যদি আপনার না থাকে বা ভালো প্রশ্ন করার প্র্যাকটিস বা অভ্যাস না থাকে, তাহলে আপনি অ্যাপ্রোচে অত্যন্ত দুর্বল হয়ে যেতে পারেন। এছাড়া যখন আমরা সেলস প্রেজেন্টেশন করি, তখন কিন্তু আমরা আমাদের সেলস টেকনিকের চরম সীমায় পৌঁছাই। আর এই সময় আপনার সমস্ত গুণাবলী একত্রে উপস্থিত থাকা দরকার। যেমন আপনার বীমার জন্য যথেষ্ট জ্ঞান দরকার, তেমনি আপনার গ্রাহকের, জাস্ট 1 মিনিট, আমার একজন একটা ফোন এসছে, জাস্ট তুলে নি। ওয়েলকাম অ্যাগেন এভরিবডি। জাস্ট লাইটটা একটু প্রবলেম হচ্ছে, জাস্ট 1 মিনিট। ওয়েলকাম অ্যাগেন। প্রেজেন্টেশন যখন আমরা করি, তখন আমাদের সবচেয়ে বেশি দরকার হয় আমাদের সমস্ত পজিটিভ গুণগুলোকে একসাথে উপস্থাপন করা। আপনি যখন প্রেজেন্টেশন করছেন, তখন শুধুমাত্র পলিসিকে প্রেজেন্ট করছেন না, তখন আপনি নিজেকেও প্রেজেন্ট করছেন এবং আপনার কোম্পানিকেও প্রেজেন্ট করছেন। আর সবচেয়ে বড় কথা, গ্রাহকের স্বপ্নকে উপস্থাপন করছেন, গ্রাহকের সমস্যাকে উপস্থাপন করছেন। এর থেকেও কঠিন যেটা বীমার ক্ষেত্রে, সেটা হলো এই সমস্ত
গ্রাহকের সমস্যা এবং স্বপ্নগুলো বর্তমানের সমস্যা বা বর্তমানের স্বপ্ন নয়, সবগুলোই অনেক অনেক বছর পরের সমস্যা বা অনেক অনেক বছর পরের স্বপ্ন। তাই এটা একটা কাল্পনিক চিত্রায়ন, যাকে বলা হয় ইমাজিনারি পিকচারাইজেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন করার প্রয়োজন হয়ে পড়ে। তাই বীমা এজেন্টের পলিসি বিক্রয়ের পদ্ধতির মধ্যে যে সেলস প্রেজেন্টেশন, এটা পৃথিবীর সমস্ত ধরনের সেলস মার্কেটিং এর মধ্যে টপ লেভেলের প্রেজেন্টেশন হওয়া উচিত। বিকজ ইউ আর ডিলিং উইথ অ্যান ইনট্যাঞ্জিবল, ইনভিজিবল প্রোডাক্ট। আপনি একটি এমন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যে প্রোডাক্টে হাত দিয়ে স্পর্শ বা কোনো কিছু দিয়ে স্পর্শ করা যায় না বা অনুভব করা যায় না ফিজিক্যালি, এবং সেটা দেখা দেখা যায় না বা অদৃশ্য। আবার সবচেয়ে বড় যেটা একটু আগে বললাম, যে সেটা বর্তমানের কোনো ঘটনাই নয়, আগামী দিনের ঘটনার কথাই আপনাকে স্বপ্নের আকারে বলতে হবে। তাই প্রেজেন্টেশনের সময় একজন এজেন্ট কতটা দক্ষতা নিয়ে কাজ করবে, ধরে নেওয়া গেল আপনারা যারা আছেন তারা সবাই সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত। যদি কেউ এমন থাকেন যিনি সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত নয়, তার জন্য এই এতটা জিনিস প্রযোজ্য হবে না। তবুও আমরা উপস্থাপন সবসময় করি। আমরা যখন আমাদের কোনো বক্তব্য মানুষের সামনে রাখি, এমনকি পরিবারের সামনেও রাখি, তখন তার উদ্দেশ্য থাকে। তাই বক্তব্য যখনই উপস্থাপনা করুন, তখনই আপনার কোনো উদ্দেশ্য থাকে। সেলস বা মার্কেটিং এর উদ্দেশ্য হলো সেই প্রোডাক্টটা বিক্রয় করা। আর আমরা যখন ব্যক্তিগত স্তরে, পারিবারিক স্তরে কোনো কিছু প্রেজেন্টেশন করি, তখন আমাদের উদ্দেশ্য হয় সাধারণভাবে যে আমরা যে উদ্দেশ্যে কথা বলছি সেই উদ্দেশ্য পূরণ করা বা আমার মতামতকে প্রতিষ্ঠা করা। অর্থাৎ আপনি যেভাবেই উপস্থাপন করতে যান না কেন, সেটা সেলস মার্কেটিং, ব্যক্তিগত জীবন বা অন্য কোনো নেগোসিয়েশন বা আলোচনা, সব ক্ষেত্রেই আপনাকে বেশ কয়েকটি বেসিক গুণ বা বেসিক বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। আর যদি এই বেসিক গুণের সঙ্গে অ্যাডভান্স লেভেল কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী আপনার না থাকে, তাহলে আপনার প্রেজেন্টেশনটা সাধারণ মাপের প্রেজেন্টেশন হবে, উচ্চ মার্গের হবে না। তাই আপনাকে যদি আগামী দিনে আরো ভালো প্রেজেন্টার অ্যান্ড এক্সপার্ট প্রেজেন্টার হতে হয়, তাহলে অবশ্যই আপনাকে এই জায়গায় সর্বোচ্চ কমিউনিকেশন স্কিল দেখাতে হবে। বেসিক লেভেল যে প্রেজেন্টেশন আপনি করবেন, সেখানের জন্য আপনার বেশ কিছু গুণাবলী দরকার হয়। যেমন আপনার কথার স্বচ্ছতা, আপনার ভাষার স্বচ্ছতা, অর্থাৎ আপনার কথা কথা বলার পদ্ধতির স্বচ্ছতা, আপনার ভাষা চয়নের স্বচ্ছতা, এবং তার থেকেও বড় কথা, আপনার উচ্চারণ, গলার আওয়াজ এবং কথা ওঠানামা, যাকে আমরা খুব সংক্ষেপে বলি ভিপিটি, অর্থাৎ ভয়েস পিচ টোন, এগুলো কিন্তু বেসিক লেভেলে আপনার ঠিক থাকা দরকার। কিন্তু যখনই আপনি একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছেন, তখন আপনাকে প্রেজেন্টেশনের সময় কি করা দরকার, কি দেখা দরকার? প্রথম দেখা দরকার যে আপনি ওখানে শুধু আপনার কথা বলতে যাননি। একজন দক্ষ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সাধারণভাবে একটা গ্রাহকের ব্যক্তিগত পর্যায়ে তাকে আর্থিক পরিকল্পনা এবং তার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গেছে। তাই আপনার ফোকাসে থাকবে একজন গ্রাহক এবং তার পরিবার। তাই আপনি যদি শুধু নিজের কথা বলেন, গ্রাহকের কথা না শোনেন, আপনি যদি তার কথাগুলোকে ফোকাস না করেন, তাহলে আপনার অ্যাডভান্স লেভেলের প্রথম ধাপটাই আপনি ভুল করছেন। আপনি যদি শুধু পলিসির কথা বলেন, আপনি যদি তাকে কোনো স্বপ্নের কথা, ইমোশনের কথা, সমস্যার কথা, উদ্দেশ্যের কথা না তুলে ধরেন, তাহলেও কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলের প্রথম ধাপেই ধাক্কা খাচ্ছেন। তাই শুধুমাত্র কণ্ঠস্বর, শব্দ এবং আপনার আওয়াজ ভালো হলেই চলবে না। তার সাথে আপনার দরকার কাস্টমার সেন্ট্রিক আর কাস্টমার ফোকাসড ওয়ার্ডিংস অ্যান্ড কাস্টমার ফোকাসড কমিউনিকেশন। তো এখন প্রশ্ন হচ্ছে, কাস্টমার ফোকাসড কমিউনিকেশন করতে গেলে আপনাকে অ্যাডভান্স লেভেলে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে, যেগুলো মাথায় না রাখলে আপনার কমিউনিকেশন অন প্রেজেন্টেশন ভালো হবে না। কি কি মাথায় রাখতে হবে, আমি কিছুক্ষণ পর সেগুলো নিয়ে আলোচনা করব। বাট এটা বুঝতে পারছেন যে আপনি যদি আপনার বেসিক লেভেল এবং অ্যাডভান্স লেভেল প্রেজেন্টেশন দুটো জায়গায় পুয়ার হন বা আপনার দুর্বলতা থাকে, তাহলে আপনার প্রেজেন্টেশনের রেজাল্ট কিন্তু নেগেটিভের দিকে যাওয়ার চান্সেস। এবং শুধু তাই নয়, আপনার অন ডে বা
দ্রুত ক্লোজ হবে না। দ্বিতীয়, আপনি পছন্দ মতো আপনার বড় প্রিমিয়াম বিক্রয় করতে পারবেন না। তাই আপনি যদি নিজেকে সেরার সেরা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বানাতে চান, আপনি যদি আপনার প্রতিটা গ্রাহকের কাছে অনেক বেশি সাফল্য পেতে চান এবং অনেক বড় সাইজের প্রিমিয়াম বিক্রয়ের রাস্তা তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে শুধু পলিসির নলেজ রাখলে চলবে না, আপনাকে কমিউনিকেশন ব্যাপারে অত্যন্ত এক্সপার্টাইজ অর্জন করতে হবে, যেটা হয়তো একদিনে পারবেন না, যেটা ধাপে ধাপে আপনাকে তৈরি করতে হবে। অনেকে মনে করেন আমি তো অত্যন্ত ভালো কথা বলতে পারি। একবার ভেবে দেখুন যে ধরুন রাস্তাঘাটে অনেক ব্যক্তিকে আপনি দেখে থাকবেন যিনি কিন্তু ভালো কথা বলতে পারেন। ধরুন তাকে আপনি ধরে নিয়ে এসে তাকে আপনি এলআইসি এজেন্টের ব্যাগ ধরিয়ে দিয়ে যদি কোনো ব্যক্তির বাড়িতে কিছু এলআইসির ব্যাপারে নলেজ তৈরিও করে দিলেন, দিয়ে আপনি যদি কোনো ব্যক্তির বাড়িতে পাঠান, তিনি হয়তো পলিসি মুখস্থ করে গেছেন, পলিসির প্রেজেন্টেশন তার হাতে রেডি, পলিসির ইলাস্ট্রেশন তার হাতে রেডি, তিনি কি সত্যি আপনার মতো পলিসি বিক্রয় করার জন্য প্রেজেন্টেশন করতে পারবেন? পারবেন না। তার কারণ তার পলিসিতে নলেজ থাকলেও তার এই কাজের অভিজ্ঞতা কম। আর সবচেয়ে বড় কথা, তিনি এই ব্যাপারে কমিউনিকেশনে অভ্যস্তই নন। তাই কে কোন জায়গায় ভালো কথা বলে সেটা তার প্রফেশনে হতে পারে, আপনার প্রফেশনে হবে কিনা। আরো একটু উপরে একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আমরা প্রত্যেকে জানি যে যারা কোর্টে ওকালতি করে তারা ভালো বক্তা, আবার যারা পলিটিক্যাল লিডার অনেক সময় তারাও খুব ভালো বক্তা হয়। একবার ভেবে দেখুন, একজন পলিটিক্যাল লিডারকে যদি হঠাৎ করে এলআইসির এজেন্সির কাজ দেওয়া হয় এবং তাকে 10 দিন ধরে প্রোডাক্টের ব্যাপারে ট্রেনিং দিয়ে মার্কেটে ছাড়া হয়, তাহলে কি তিনি সত্যি একটা গ্রাহকের মন জয় করতে পারবেন? এর চান্স কিন্তু খুবই কম। একজন উকিলের ক্ষেত্রেও এই চান্সটা খুব কম। সো আপনার জায়গায় আপনার বিশেষ কমিউনিকেশন পদ্ধতি অ্যাডভান্স লেভেল 3 তে গিয়ে মানে 2 এ গিয়ে, অর্থাৎ বেসিক, অ্যাডভান্স 1, অ্যাডভান্স 2, অ্যাডভান্স 2 তে গিয়ে আপনার বিশেষ কমিউনিকেশন অর্থাৎ ইন্স্যুরেন্স কমিউনিকেশনটাও আপনাকে স্ট্রং হতে হবে, যেখানে আপনি কাস্টমারের সমস্যা স্বপ্নগুলোর সাথে একদম সুন্দর করে আপনার পলিসিকে একটা সমাধান আকারে ম্যাচ করাতে শিখবেন। আর যদি এটা করেন তাহলে আপনার প্রেজেন্টেশনটা অনেকটাই সুন্দর এবং অনেক অনেক বেশি এক্সপার্টাইজড হয়ে যাবে। এরপরই আসছে প্রেজেন্টেশনের সময় আসে নানান ধরনের অবজেকশন। যদি আপনি অবজেকশনের কথা ভাবেন, সেগুলো কি? সেগুলো হয় গ্রাহকের কোনো দ্বিধা, ডাউট, অথবা গ্রাহকের মনে লুকিয়ে থাকা কোনো প্রশ্ন, কিংবা গ্রাহক পলিসি নিতে চাইছেন না তার আপত্তি। অর্থাৎ এক হলো দ্বিধা, ডাউট, দুই হলো প্রশ্ন বা কোশ্চেন, এবং তিন হলো গ্রাহকের মনে লুকিয়ে থাকা আপত্তি, যেটা তিনি নানানভাবে প্রকাশ করার চেষ্টা করছেন। আমাদের চলার পথে সেলস মার্কেটিং এ আমরা এটা প্রতিদিনই প্রায় আমরা এর সম্মুখীন হই, যে গ্রাহক আমাদেরকে আপত্তি জানায়, এবং সেই আপত্তিটা যে সবসময় প্রেজেন্টেশনের পর জানাবে এমন নয়। অনেক সময় প্রেজেন্টেশনের আগে বা অ্যাপ্রোচের সময়ও আপনাকে জানাতে পারে। 1 মিনিট প্লিজ, আমি একবার গ্রুপটা দেখে নিই যে আর কি কেউ রিকোয়েস্টের মধ্যে আছেন, হয়তো অনেক পরে জয়েন করেছেন। ওরে বাপরে, 1 মিনিট প্লিজ, এতজন!
সরি, অনেকে 9টার পরে রিকোয়েস্ট করেছিলেন, প্রায় 30-40 জন মতো। তাদেরকে আমি এখন এন্ট্রির পারমিশন করলাম, তো তারা ঢুকতে পারবে। তো আমরা একটা একটা করে এগিয়ে গেলাম। এইটা যারা এরকম দাগ দিয়েছেন কাইন্ডলি দেবেন না। আমি এরপরে আপনাদের লিখে দেখাচ্ছি। আমাদের সেলসের অ্যাপ্রোচ, তার আগে আননোন পারসন, আমি জাস্ট পয়েন্টগুলো দিচ্ছি। আননোন পারসন, ইন্ট্রো, আননোন পারসনের সঙ্গে ইন্ট্রোডাকশন, অ্যাপ্রোচ, দেন প্রেজেন্টেশন, দেন অবজেকশনস, দেন ক্লোজ, এবং আফটার সেল সার্ভিস, দেন রিলেশন রিটেনশন, অর্থাৎ রিলেশন ধরে রাখা, এই সমস্ত ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলের অত্যন্ত প্রয়োজনীয়তা। অর্থাৎ আপনার কমিউনিকেশন স্কিল প্রতিটা ক্ষেত্রে দরকার, এবং না থাকলে কি ক্ষতি হবে একটু আগে আমি সমস্তটা আপনাদের সামনে বুঝিয়ে বলেছি। তো আমি আর একবার, যারা পরে জয়েন করেছেন, একবার সামারি করে দেব অবশ্যই। তো রিলেশন রিটেনশন, এবং সবচেয়ে বড় কথা, আমরা অনেকেই জানি যে রিলেশন আমাদের সাথে অনেক মানুষের আছে, কিন্তু রিলেশন যাদের সাথে আছে তাদের থেকে আমরা কিছু চাইতে পারি না, প্রয়োজনের সময় চাইতে পারি না, লজ্জা লাগে, দ্বিধা লাগে। অর্থাৎ রিলেশন ইউটিলাইজেশন, এই সমস্ত জায়গায়, এই যে প্রথমটা ছিল আননোন পার্সন কি ইন্ট্রো, আমি যদি ওটাকে আরেকবার লিখি তাহলে আমরা বলতে পারি রিলেশন মেকিং, অর্থাৎ রিলেশন মেকিং, রিলেশন রিটেনশন ধরে রাখা, এবং রিলেশন ইউটিলাইজেশন, যেটা আমাদের বিজনেসে প্রচন্ড কাজে লাগে। এই প্রতিটা ক্ষেত্রে কমিউনিকেশন বা ভালো কথোপকথন না পারলে আপনি কিন্তু অনেক পিছিয়ে যাবেন, আপনার মধ্যে যোগ্যতা, জ্ঞান এবং ইচ্ছা শক্তি প্রবল থাকলেও। তাই ইচ্ছা শক্তি, অ্যাটিটিউড, হ্যাবিট, এভরিথিং গুড থাকলেও, নলেজ স্কিল থাকলেও, যদি একটা স্কিল আপনার কম থাকে, দ্যাট ইজ কমিউনিকেশন স্কিল, তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন। আর সমস্ত গুণগুলোর সাথে যদি কমিউনিকেশন স্কিল জুড়ে যায়, তাহলে আপনার অন্যান্য গুণগুলো দিয়ে যদি 1 গুণ রেজাল্ট পাচ্ছিলেন, তো এরপর আপনি 5 গুণ রেজাল্ট পাবেন। ইয়েস, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করার জন্য দিনে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা সময় দেন আলাদা করে, আর প্রতিটা মুহূর্তে আপনি যখন কমিউনিকেশন করছেন তখন শুধু একটু সচেতন থাকেন, তাহলে আপনি যা চান, এমডিআরটি বা গ্যালাক্সি ক্লাব বা সিওটি বা বিগ বিজনেস, এভরিথিং পসিবল। সো মনে রাখবেন, ইন্ডিয়ার টপ ইন্স্যুরেন্স এজেন্ট তারা কিন্তু সবাই গুড কমিউনিকেটর। যদি কারো ওরাল কমিউনিকেশন খুব ভালো দেখে না থাকেন, তাহলে আপনি জানবেন তার অ্যাপিল অথবা বডি ল্যাঙ্গুয়েজ অথবা প্রশ্ন করার ক্ষমতা খুব স্ট্রং। যদি সেটাও না থাকে, তাহলে জানবেন তার রিটেন কমিউনিকেশন বা ডিজিটাল কমিউনিকেশন খুব স্ট্রং। সো দেয়ার মে বি less chance that the topper has no or very poor communication skill. Always remember, in every field, in every professional field, all the toppers has become toppers not only for their inner qualities of knowledge and other skills, but also there is an essential skill that is called communication skill. এটা অত্যন্ত দরকার। তাই কমিউনিকেশন স্কিল যারা পরে জয়েন করেছেন তাদের জন্য বলবো, কমিউনিকেশন স্কিল মানে শুধু বলা নয়, তার সঙ্গে শোনা। অনেক সময় বলতে অনেকে ভালো পারেন, কিন্তু শুনতে ভালো পারেন না। শোনার অনেক ধাপ আছে: অ্যাক্টিভ লিসনিং, অ্যাটেন্টিভ লিসনিং, এমপ্যাথেটিক লিসনিং, প্রোঅ্যাক্টিভ লিসনিং ইত্যাদি। তো আমাদের এরকম বলা এবং শোনা, শুধু কি তাই, বডি ল্যাঙ্গুয়েজ, whenever I am talking also,
my facial expression are being adjusted as per my wording or as per my purposes. So every speaker has some set of own body languages, and you are also an speaker and motivator and educator for the customers. আপনিও কাস্টমারদের জন্য টিচার, মোটিভেটর, স্পিকার। তাই আপনারও বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত কনজেনিয়াল হতে হবে, ফ্রেন্ডলি হতে হবে, গ্রেসফুল হতে হবে, আর তার সাথে মিনিংফুল হতে হবে, টু দা পয়েন্ট হতে হবে। এটাও প্র্যাকটিস সাপেক্ষ। কোনো কোনো ব্যক্তির জন্মগত কিছুটা প্রতিভা থাকে, বাট জন্মগত 10% হাইয়েস্ট থাকতে পারে, বাকি সবটাই আপনি করতে করতে শিখবেন, প্র্যাকটিস করতে করতে। তো আমরা দেখলাম ওরাল কমিউনিকেশন, মুখে বলছেন। দেন উল্টো দিকে মাইনাস ওরাল ভাবতে পারি, মানে লিসনিং, এটাও। আর তার সঙ্গে আমরা দেখলাম বডি ল্যাঙ্গুয়েজ। আর কমিউনিকেশনের মধ্যে কি পড়ে? রিটেন কমিউনিকেশন, আমরা এখন টেক্সট মেসেজ করছি, হোয়াটসঅ্যাপ মেসেজ করছি, ইমেল পাঠাচ্ছি। আর একটা কি টেলিফোনিক কমিউনিকেশন, এটাও ওরাল, বাট টেলিফোনিকটা একটু আলাদা, যেখানে ওরাল আছে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ নেই। তাহলে বডি ল্যাঙ্গুয়েজের ঘাটতিটা আপনাকে টেলিফোনে মেটাতে হবে। মানে এখানে আপনি ওনাকে আর উনি আপনাকে দেখতে পাচ্ছেন না। তাহলে টেলিফোনে যখন কথা বলছেন, তখন আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজের ভাষাটাও আপনার ওরাল কমিউনিকেশনের মধ্যে ইনবিল্ড করে দিতে হবে, বা ওটাকে মিক্স করতে হবে। আর ওনারও ভার্বাল এবং যাকে বলে সিম্বলিক বা বডি ল্যাঙ্গুয়েজের কমিউনিকেশনটাকে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আরো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, বলা এবং শোনা, এই দুটোর মাঝেও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনি নোট রাখতে পারেন। বলা একদিকে, শোনা একদিকে, মাঝখানে একটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো বোঝা, মানে আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ আমি যেটা বলছি উনি বুঝছেন কিনা, উনি যেটা বলছেন আমি বুঝছি কিনা। অনেক সময় উপরে উপরে যেটা বলা হচ্ছে ভিতরে আলাদা হতে পারে, তাই বোঝারও চেষ্টা করছি কিনা যে ভিতরে কিছু আছে কিনা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটার জন্য আপনার শুধু কমিউনিকেশন স্কিল থাকলে চলবে না, তার সঙ্গে দরকার আপনার সচেতনতা, প্রেজেন্স। সচেতনতা মানে আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে বর্তমানে থাকতে হবে। মানে অতীত নিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবলে চলবে না, আফসোস করা চলবে না, ভবিষ্যতে কি হবে ভয় পেলে চলবে না, অর্থাৎ বর্তমানে থাকতে হবে। আরো একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে ভিভিড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্বকে ভালো করে বোঝার ক্ষমতা, যেটা আপনার ধীরে ধীরে অভিজ্ঞতার দ্বারা আসবে, অভিজ্ঞতার দ্বারা, পড়াশোনার দ্বারা, ট্রেনিং এর দ্বারা আসবে। তো আপনি বুঝতে পারছেন কমিউনিকেশন কিন্তু এখন সর্বব্যাপী। এর সঙ্গে যুক্ত হয়ে গেছে ডিজিটাল কমিউনিকেশন, যেখানে আপনি ভিডিও, অডিও বা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিভিন্ন কমিউনিকেশন করছেন। আপনার প্রতিটি কমিউনিকেশন আর অন্যের মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। আর আপনার ওপর কি প্রভাব ফেলতে পারে? বুমেরাং আকারে। মানে আমি যদি একটা খারাপ কমিউনিকেশন করি, তাহলে আপনার ভুল হতে পারে, আপনার জীবনে ক্ষতি হতে পারে। আমি যদি ভুল তথ্য দিই, ভুল ভাবে বোঝাই, তাহলে আপনার জীবনে ক্ষতি হতে পারে। ঠিক একইভাবে বুমেরাং আকারে আমার জীবনে আসতে পারে। কিভাবে? না, আপনার যদি কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু বুমেরাং হলো আমার জনপ্রিয়তা নষ্ট হবে, আমার ব্র্যান্ডিং নষ্ট হবে, এবং অবশ্যই আমি একটা ক্ষতি করার দায়পূর্ণ হয়ে যাব। আর যদি আমার কমিউনিকেশন আপনার জীবনে খারাপ হয়, তাহলে আমি আপনার থেকে কোনো প্রোডাক্ট পাবো না সেল করার জন্য। তো মনে রাখতে হবে কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেটাকে একবার রিপিট করব। তবে রিপিট করার আগে আপনাদের সামনে আমি জাস্ট একটা জিনিস একবার তুলে ধরবো, বিকজ আপনাদের জানা দরকার যে এই কমিউনিকেশনের এত কিছু কায়দা আপনি শিখবেন কিভাবে। তো দেখুন, এই শেখার জন্য আমরা 2020 সালে, 2020-তে আমরা একটা কোর্স চালু করেছিলাম। সেই কোর্সটার নাম হচ্ছে আর্ট অফ কমিউনিকেশন। এবং ওই কোর্সটা আমরা তখন 2020-তে চালু করে অত্যন্ত সফলতা অর্জন করেছিল। কিন্তু অন্যান্য আমাদের টেকনিক্যাল কোর্স, এমডিআরটি কোর্স বা অন্যান্য কোর্সের জন্য আমরা সেটাকে চালিয়ে রাখতে পারিনি। অর্থাৎ 2021, 22 এবং 23, এই 3টে সালে আমরা কিন্তু এটাকে চালু করতে পারিনি। তাই আমরা আবার নতুন করে 24 সাল থেকে, 2024 সাল থেকে আমরা আর্ট অফ কমিউনিকেশন বাংলা ট্রেনিং ফর প্রফেশনাল তৈরি করেছি, যেটা 6 মাস চলবে। অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাসে আপনি 24টি ক্লাস পাবেন, এবং সপ্তাহে একদিন করে ক্লাস। এবং 2020 সালে এই কোর্সটাতে শুধুমাত্র লাইভ ক্লাস হতো, কিন্তু ভিডিও রেকর্ডিং কাউকে দেওয়া হতো না। তো এবারে আমরা ভিডিও রেকর্ডিংও দেব।
অর্থাৎ আপনি প্রতিদিন সপ্তাহে একদিন, যেটা মোটামুটি বৃহস্পতিবার মানে আজকের দিনে করার কথা। তো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা 9টা থেকে আপনি 10:30 পর্যন্ত ট্রেনিং পাবেন, এবং তার ভিডিও রেকর্ডিং পাবেন, এবং সেটা সাজানো থাকবে, নট অনলি এলোমেলো। ওকে। এবার কোর্স ফি কিন্তু খুব একটা বেশি তো নয়, আপনি বুঝতেই পারছেন। আমার প্রতিটা ওয়ান ওয়ান ডে অনলাইন মানে 2 ঘন্টা 1.5 ঘন্টা ট্রেনিং গুলো 399, 499, 599 থেকে শুরু হয়। তাই আপনি বুঝতে পারছেন, এক একটা ক্লাস যেখানে 400, 500, 600, 700 টাকা লাগে, সেখানে কিন্তু আপনি আমাদেরই ক্লাস পাচ্ছেন মাত্র 145 টাকা রেটে। 145, 100 কি বললাম, 45 টাকা। তো চলুন, আমি একটা আজকে অফার দেবো আপনাদের জন্য। সেটা হচ্ছে 3499 না দিয়ে আপনি আজকে আমাকে 500 টাকা কম মানে আমাদের সংস্থাকে দিতে পারবেন। অর্থাৎ আপনি মাত্র 2999 টাকাতে এই কোর্স করতে পারবেন। কিন্তু এই কোর্সটা ইনস্টলমেন্টে করা যাবে না, অর্থাৎ দেয়ার ইজ নো ইনস্টলমেন্ট ফেসিলিটি ইন দিস কোর্স। তো 3499 টাকায় আপনি 2999 এর ফেসিলিটি পাচ্ছেন আজকে। 500 টাকা আপনার কম দিলেও চলবে যদি আজ দেন। আর যদি বলেন কাল দেবো, 3499 দিতে হবে। সো 3499 টাকায় আপনি 24টা ক্লাস এবং 145 টাকা করে এক একটা ক্লাস এবং ভিডিও মিলিয়ে লাগছে। তার মানে ধরুন, আপনি 70 টাকার ক্লাস বা 75 টাকার ক্লাস, 70 টাকার ভিডিও। এবার ভিডিওগুলো 6 মাস আপনার কাছে থাকবে। নতুন মানুষের সাথে বন্ধুত্ব, অ্যাপ্রোচের পদ্ধতি, প্রশ্ন, প্রেজেন্টেশন, মোটিভেশন, ক্লোজ করার ক্ষমতা থেকে আরম্ভ করে দেয়ার উইল বি সো মেনি আইডিয়াস ইন দিস কোর্স। এই কোর্সে আপনি এত কিছু পাবেন, কিন্তু এর সাথে আরো এক্সট্রা যেগুলো বোনাস পাবেন, সেটা হচ্ছে যে আপনি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজও কিছুটা শিখতে, মানে আপনি জানেন স্পোকেন ইংলিশ কিছু অভ্যাস করতে পারবেন। কারণ আমরা এই ক্লাসে কিছুক্ষণ স্পোকেন ইংলিশ আমিও বলবো, আপনারাও বলতে পারবেন। তাছাড়া স্পোকেন ইংলিশের টাস্ক দেবো। কেন? অনেক সময় আপনি হয়তো ইংরেজিতে কথা বলবেন না, কিন্তু আপনার গ্রাহক বা আপনার বিপরীতের ব্যক্তিটা যদি আপনার সঙ্গে ইংরেজিতে কথা বলা শুরু করে, তখন আপনি যদি 2-4 কথা ইংরেজিতে অন্তত শুরু না করেন, তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল কম হবে এবং আপনার ব্র্যান্ডিংও ওনার কাছে কম হয়ে যাবে। কারণ ভারতীয়রা ভাষায় ভাষায় কিছু এসে যায় না, কিন্তু ভারতীয়দের মধ্যে একটা সহজাত প্রবৃত্তি আছে যে ইংরাজি যে বলতে পারে তাকে একটু বেশি গুরুত্ব দেয়। তাই আপনি অকারণেই গুরুত্ব পাওয়ার পথটাকে ছাড়বেন কেন? তাই আপনাকে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ সো দ্যাট ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, নট সো ফ্লুয়েন্টলি। If it is possible, then you will talk in English fluently. But if not possible, only to defend him or her with your spoken English. এটা তো শিখুন, এটা পারবেন। এছাড়া বডি ল্যাঙ্গুয়েজের উপর কিছু আমি ক্লাস করব, অবশ্যই এটা এক্সট্রা। এবং তার সাথে আপনি বেশ কিছু ওয়ার্কশপ ধরনের ক্লাস পাবেন, যেখানে কিন্তু আপনাকে আমি টাস্ক দেব, টাস্ক ওরিয়েন্টেশন। সো একটা দুর্দান্ত কমিউনিকেশনের কোর্স আপনি বাংলা ভাষায় সম্ভবত এমন জায়গা থেকে পাবেন না, যিনি ইন্স্যুরেন্সও শেখাতে পারেন আবার কমিউনিকেশনও শেখাতে পারেন। সো আপনারা সবাই এরকম রয়েছেন যারা জীবন প্রবাহকে চেনেন বা জানেন, বা এমন কিছু জন হতে থাকবেন যারা আজ প্রথম জীবন প্রবাহের কোনো ট্রেনিং এ ঢুকলেন। বাট আপনারা শুনে থাকবেন বা শুনে নেবেন যে জীবন প্রবাহ পত্রিকা এবং জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার এলআইসি এজেন্টদের জন্য বিগত 20 বছর ধরে বা 21 বছর হয়ে গেল, 21 বছর ধরে, এই 24 সালে 22-এ পড়বে, 24 বছর ধরে আমরা এলআইসি এজেন্ট বন্ধুদের পাশে রয়েছি। পত্রিকা, পুস্তক, ট্রেনিং এর মাধ্যমে সবটাই বাংলা। যদিও 2024 সাল থেকে আমরা অফিসিয়ালি ইংলিশ এবং হিন্দি ট্রেনিং শুরু করছি, তবুও আমাদের বাংলা মাতৃভাষা এবং সেটাই মেন ভাষা। সো আমরা বাংলা ভাষায় আপনার ইন্স্যুরেন্সের ট্রেনিং দিই, এজেন্ট, ডেভেলপমেন্ট অফিসার, সিএলআই, প্রতিটা ক্ষেত্রেই আমরা ট্রেনিং দিই। আর তার সঙ্গে ডিভিশন, ব্রাঞ্চ, বিভিন্ন লেভেলে আমরা ট্রেনিং দিই, এটা আপনারা জানেন। কিন্তু তার সাথে যদি আপনি কমিউনিকেশন স্কিলের ট্রেনিংটা আপনি আমাদের থেকে পান, অর্থাৎ আমার থেকে পান, তাহলে আপনার দুটো লাভ। একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল শিখবেন, পাশাপাশি আপনি সেলস কমিউনিকেশন ইন্স্যুরেন্স অ্যাসপেক্টেও শিখবেন। ইট ইজ আ অ্যাডিশনাল বোনাস পয়েন্ট। এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা সাপেক্ষ যে আপনি কোর্স করবেন কিনা। আপনি ক্লাসে এসছেন মানে আপনাকে কোর্স করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে শুধু সেলসে না,
নিজের জীবনে, নিজের পারিবারিক সুখ শান্তির জন্য, এবং নিজের পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে শুধুমাত্র যাতে করে শান্তি এবং সুখ এবং সুন্দর ট্রান্সপারেন্ট মানে সম্পর্ক বজায় থাকে, তার জন্য কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ। সো সারা জীবনের লাইফ টাইমের একটা শিক্ষা, যেটা 4 বছর আগে একবার হয়েছিল, আবার 4 বছর পরে হচ্ছে, আর প্রতি বছর হবে না, প্রতি সময় আপনি এন্ট্রি করতেও পারবেন না। তাই আরেকটা জিনিস বলে রাখি, যদি কেউ মনে করেন আমি মার্চে জয়েন করব, তাহলেও কিন্তু 3499 লাগবে, যেটা 2020-তেও লেগেছিল। যখনই জয়েন করবেন, 1 মাসের জন্য করলেও 3499। সো ওয়াই নট আজ জয়েন করে 2999 আপনি পে করবেন। এটা আপনার বিষয়, ইউ হ্যাভ টু থিঙ্ক। তো চলুন আমি আবার চলে আসি আমার যে ক্লাসে আলোচনা করছিলাম। আননোন পার্সন কি ইন্ট্রোডাকশন করুন বা অ্যাপ্রোচ করুন, প্রেজেন্টেশন অবজেকশন যে ক্ষেত্রেই হোক না কেন, কমিউনিকেশন গুড না হলে কি ক্ষতি হয় সেটা আমি দেখিয়েছি, আরেকবার সংক্ষেপে দেখাচ্ছি। কারণ আমরা যদি রোগ না ধরতে পারি, আমরা যদি সমস্যা না বুঝতে পারি, তাহলে আমরা সমাধানের দিকে এগোতে পারবো না, বা সমাধানের জন্য কি কি করা উচিত তার প্রেসক্রিপশন দিতে পারবো না। ইফ উই ক্যান নট ডায়াগনোসিস দ্য প্রবলেমস অ্যান্ড প্রবলেম এরিয়াস অ্যান্ড হাউ ইট ইজ being affected, how my areas are being affected through bad communication, we cannot prescribe the right suggestions for your development of communication and body language skills. সো আননোন পার্সনকে যখন আপনি পাশে বসে আছে একজন, বাসে ট্রেনে আপনার পাশে, আপনি তার সাথে ইন্ট্রোডাকশন করতে পারছেন না, আলাপ করতে পারছেন না, অবশ্যই ভয় দ্বিধা লজ্জা এগুলো কাজ করছে। বাট অনেক সময় আপনি বুঝতে পারছেন না কোন কথা বললে উনি রেগে যাবেন না, কোন কথা বললে উনি উত্তর দেবেন। এরকম হয় আমাদের, এটা আমাদের না জানার জন্য হতে পারে, অথবা আমাদের প্র্যাকটিসের অভাব হতে পারে। সো আননোন পার্সন, এটা যদি আপনি পেয়ে যান, তাহলে প্রতিদিন তিনজন তিনজন করে যদি আপনি অন্তত আননোন পার্সনকে আপনার খাতায় তুলতে পারেন, আপনি তাদেরকে ভিজিটিং কার্ড দিতে পারেন, একবার ভেবে দেখুন সারা বছরে প্রতিদিন তিনটে করে, মাসে 90, অর্থাৎ মোটামুটি মোরাললেস যদি মাসে 100 করে ধরেন, তাহলে বছরে 1000 থেকে 1200 আপনি নতুন মানুষের সাথে পরিচিত হবেন। এবার চলুন অ্যাপ্রোচ, যখন আমরা কোনো ব্যক্তিকে টেলিফোনে অ্যাপ্রোচ করি বা কোনো বাড়িতে গিয়ে অ্যাপ্রোচ করি, আমাদের উদ্দেশ্য অবশ্যই হতে পারে যে তার সঙ্গে বন্ধুত্ব পাতানো অথবা সেল করা, যাই উদ্দেশ্য হোক না কেন, অ্যাপ্রোচের সময়ও কিন্তু আমরা ঠিক সঠিক টাইমটা খুঁজে পাই না যে কখন বলবো। কিন্তু সমস্যাটা সঠিক টাইমের না, সমস্যাটা হচ্ছে কি বলবো। কারণ আপনি যখন গেলেন তখন থেকেই কথোপকথন শুরু হয়ে গেছে, আপনি যে কথা বলছেন না তা নয়, কিন্তু কিভাবে আপনি আপনার কথায় আসবেন এটা বুঝতে পারছেন না, তাই টাইমের অভাব হচ্ছে। আসলে যদি এমন হতে থাকে, তাহলে আপনার অ্যাপ্রোচের জন্য উপযুক্ত টাইমটা চলে যেতে পারে। সো অনেক সময় এমন হতে পারে আপনি ভালো অ্যাপ্রোচ করতে না পারলে, আপনার ধরুন অ্যাপ্রোচ করে ফেললেন, পলিসির প্রেজেন্টেশন ভালো হবে না, আপনার অবজেকশন হ্যান্ডলিং ভালো হবে না, এবং ক্লোজ ভালো হবে না। সো অ্যাপ্রোচ কি করে করবেন, এই জায়গায় আমাদের যে ত্রুটি থাকে সেটা হচ্ছে কোশ্চেনিং টু টেকনিকের ত্রুটি এবং অ্যাপ্রোচের সময় কনফিডেন্স লেভেলের ত্রুটি, এটা আমাদের থাকে। তো আমরা এগুলোকে ওভারকাম করার জন্য আজকেই টিপস এবং টেকনিক বলবো, অবশ্যই বলবো। তো দেখুন, প্রেজেন্টেশন আপনারা প্রত্যেকে জানেন যে আমার ফ্রি ক্লাস, এগুলো কিন্তু কমপ্লিটলি ফ্রি হলেও আপনারা এগুলোতে অনেক তথ্য সমৃদ্ধ আইডিয়া পান। তো দেখুন, আমার অনেক এজেন্ট বন্ধু আমাকে ফোন করে বলেন, স্যার আপনার ফ্রি ট্রেনিং দেখেও আমি অনেক কিছু শিখেছি। তো দেখুন, প্রেজেন্টেশনের সময় আপনার কি প্রবলেম হয়, এটা কিন্তু আমি সুন্দর করে আগে বলেছি, যারা এই ভিডিওটা রেকর্ডিং হয়তো আমি দেব, তো তারা একবার দেখে নেবেন যে প্রেজেন্টেশনের সময় কি প্রবলেম হয়। প্রেজেন্টেশনের সময় আপনার গুড কমিউনিকেশন না থাকলে সবচেয়ে যেটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আপনি ডিরেক্টলি হয়তো মানে পলিসির কথায় চলে যাচ্ছেন, কিন্তু তা যাওয়ার কথা না। আপনাকে যেতে হবে আগে কাস্টমার সেন্ট্রিক, বা কাস্টমারের উদ্দেশ্যে, কাস্টমারকে ফোকাস করে তার স্বপ্ন, তার সমস্যাগুলোকে বিশ্লেষণ করা। আর মনে রাখবেন, আমাদের প্রোডাক্টটা অদৃশ্য, এবং আমাদের প্রোডাক্টটা মানে কোনো ইন্দ্রিয় দিয়ে স্পর্শ করে বোঝানো যায় না। আবার আমাদের প্রোডাক্টটা অনেক দূরের প্রোডাক্ট, অনেক বছর পরে তার রেজাল্ট আসবে, এবং আমাদের প্রোডাক্টটা বর্তমানের প্রোডাক্টই নয়। তার ফলে একবার ভেবে দেখুন, তাকে তো এক স্বপ্ন দেখাতে হবে, তাকে ভয় দেখাতে হবে, তার জীবনের বিভিন্ন আর্থিক সমস্যা বিষয়, আবার এমন কিছু সমাধান দেখাবেন যেটা কিন্তু সে হাতে দেখতে পাচ্ছে না, বরং উল্টে শুধু এখন টাকা দেবে কিন্তু এখন কিছু পাবে না। তো এরকম একটা মুহূর্তে, এরকম একটা জায়গায় একটা এজেন্টকে, একটা সেলসম্যানকে তার সর্বোচ্চ বৈশিষ্ট্য, তার সর্বোচ্চ গুণাবলী সেখানে প্রয়োগ করতে হবে। তার মানে তার যত রকম বৈশিষ্ট্য আছে, তার মানে ধরুন একটা এজেন্টের জ্ঞান, তার স্কিল, যত রকম স্কিল সবগুলো, তার তার
মানে আরো অনেক তার মানে কি বলে, তার সমস্ত ধরনের তার আচার আচরণ, তার অ্যাটিটিউড, তার হ্যাবিটস, এভরিথিং ঠিক করতে হবে। কিন্তু তার থেকেও বড় কথা হলো যে আপনি যে উদ্দেশ্যে গেছেন, কি উদ্দেশ্য? সেলিং না, সেলিং উদ্দেশ্য নয়। আপনার উদ্দেশ্য হলো গ্রাহককে বোঝা, এবং গ্রাহককে আগে তো বুঝবেন তবে তো বোঝাবেন, তাই না? গ্রাহককে বোঝা, তাহলে আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার, তার সুযোগ পাচ্ছেন কিনা। আপনি যদি প্রচুর বলে যাচ্ছেন, তাহলে তাকে বলতে দিচ্ছেন না, বা তাকে বোঝার চেষ্টা করছেন না। যেটুকু তথ্য নিয়ে গেছেন সেইটুকু তথ্যের উপর ভিত্তি করে আপনি পলিসি দেখাবেন, এতে কাজ হবে না। তাহলে আপনাকে আর, যদি বা কাজ হতেও হয়, হয়ও যদি, তাহলে কিন্তু গ্রাহক সন্তুষ্ট হবে না। কেন? গ্রাহক ভাববেন যে আমার আমার ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছে না। কারণ বীমা কথাটার মধ্যে আগে জীবন, তারপরে বীমা। তাই জীবনের ব্যাপারে, সেই ব্যক্তির ব্যাপারে, তার পরিস্থিতির ব্যাপারে, তার সমস্যার সম্ভাবনার ব্যাপারে যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু প্রেজেন্টেশন হবে না। তাহলে প্রেজেন্টেশন যদি বেটার হতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? কাস্টমার ফোকাস, কাস্টমার সেন্ট্রিক, যাকে ইংলিশে বলে পুট ইওর মাইন্ড ইন দ্য শুজ অফ দ্য কাস্টমার। অর্থাৎ কাস্টমারের জুতোর মধ্যে নিজের মন রাখা, মানে কাস্টমারের মনের মধ্যে প্রবেশ করতে হবে আপনাকে। দেখুন, আপনার কথাগুলো কাস্টমারের মাথায় যাবে, যেখানে কিন্তু কাস্টমার সেগুলোকে অ্যানালিসিস করে কিছু কথা রাখবে, কিছু কথা ফেলে দেবে, কিছু কথা ভালো লাগবে, কিছু কথা খারাপ লাগবে। তাহলে আপনি যে কথা বলবেন, সেই কথাগুলো তো ঠোস হতে হবে। তো ঠোস কি করে হবে? কারণ আপনি যদি কাস্টমারের উপর ফোকাস না করেন, তার পরিবারের উপর ফোকাস না করেন, ফোকাস করতে গেলে কি হবে? আপনাকে কিন্তু লিসনার হতে হবে, অর্থাৎ আপনাকে ভালো শ্রোতা হতে হবে, ভালো কোশ্চেনিয়ার হতে হবে, অর্থাৎ আপনাকে কোশ্চেনার হতে হবে, আপনাকে ভালো প্রশ্নকর্তা হতে হবে, শুধু বক্তা হলে চলবে না। তাই আপনাকে মাইন্ড রিডার হতে হবে, তার মন পড়া শিখতে হবে। আপনাকে বডি ল্যাঙ্গুয়েজ রিডার হতে হবে, আপনাকে তার বডি ল্যাঙ্গুয়েজ পড়া শিখতে হবে। এবং কথা দিয়ে কথা বের করার যে কৌশল, মানে কাঁটা দিয়ে কাঁটা বেরোনো, কথা দিয়ে কথা বের করার যে কৌশল, সেটা কিন্তু আপনাকে রপ্ত করতে হবে। তাহলে আপনাকে বেসিক লেভেলে কিছু জিনিস আছে, যেমন আপনার উচ্চারণ ভালো হতে হবে, আপনার কথাগুলো স্পষ্ট হতে হবে, আপনার শব্দগুলো, মানে ওয়ার্ড গুলো এমন হয় যেন কাস্টমার বুঝতে পারে, কাস্টমার মাথার পাশ দিয়ে বেরিয়ে গেল, কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, হবে না। তো এগুলো করতে হবে, এগুলো বেসিক লেভেল। আপনার ভয়েস পিচ টোন সঠিক থাকতে হবে, এগুলো সব কিন্তু শেখা যায়। ইয়েস, সব শেখা যায়। যাদের যাদের এখনো পর্যন্ত প্রোগ্রাম ভালো লাগছে, আজকের এখানে শিক্ষা যেটুকু নিচ্ছেন, যেটুকু আমরা দিতে পারছি, সেটা ভালো লাগছে, তারা ওয়াই লিখুন। ওয়াই মানে ইয়েস, ভালো লাগছে। আর যাদের ভালো লাগছে না, তাহলে এন লিখুন, এন। আর যদি পরবর্তী সময় যারা আমার কোর্স করেন, তারা জানেন যে খুব ভালো লাগলে ই লিখতে হয়, এক্সেলেন্ট। তার থেকে একটু খারাপ লাগলে ভিজি লিখতে হয়। আর গুড লাগলে শুধু জি লিখতে হয়, খারাপ লাগলে পি লিখতে হয়। কিন্তু যারা নতুন জয়েন করেছেন, তারা ওয়াই বাই এন লিখুন, ইয়েস আর নো। ভালো লাগলে ইয়েস, না হলে নো। আর যারা আমার কোর্স করেন, তারা লিখুন ই বা ভিজি বা জি বা পি। তো আমরা বুঝতে পারছি যে আর্ট অফ কমিউনিকেশন বিভিন্ন লেয়ারে আছে। তার সঙ্গে কোনো কোনো সময় আমাদের জার্গন ব্যবহার করব, কি করব না। জার্গন মানে কি? জার্গন মানে আমাদের ওয়ার্ডিংস, অর্থাৎ ইন্স্যুরেন্সের ভাষা। আপনি সাম এসিওরড বলবেন কিনা, ম্যাচুরিটি বলবেন কিনা, আপনি সার্ভাইভাল বেনিফিট বলবেন কিনা, আপনি কোন কথাটা বলবেন। আচ্ছা, মৃত্যুর কথা ডিরেক্টলি বলবেন নাকি ঘুরিয়ে বলবেন, কিভাবে বলবেন? আপনি বিধবা কথাটা ব্যবহার করবেন না করবেন না? পেনশন এই কথাটা বললে ইয়াং ছেলেদের কেমন লাগে? পেনশনের কথা বললে খারাপ লাগে কেন? এখনই পেনশন, এই এই বয়সে আপনি কি বলবেন? আচ্ছা, মৃত্যুর পর আপনার ফ্যামিলি, এটা বলবেন নাকি অন্যভাবে বলবেন? কি কি বলা যায়? এগুলো কিন্তু কমিউনিকেশন। কিভাবে বলা যায়? সবচেয়ে বড় প্রেজেন্টেশনের মধ্যে, ধন্যবাদ আপনারা লিখছেন, ই লিখছেন, ওয়াই লিখছেন, ভালো লাগছে, ধন্যবাদ। তো সবচেয়ে বড় যেটা কমিউনিকেশনের গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো অন্তত প্রেজেন্টেশনের সময়, সেটা হলো একটা কাল্পনিক জগৎ তৈরি করা তার সামনে। কারণ আপনি তো তাকে কল্পনার জগতে নিয়ে যাবেন। একটা কথা আমি বারবার বিভিন্ন ট্রেনিং এ বলি, সেটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে? কাস্টমারকে 15-20 বছর পরের গল্পটা শোনাতে হবে, তাই তো? তার মানে আমরা যদি, মানে দূরের গল্প মানে কাস্টমারের চোখে দূরবীন পড়াতে হবে, দূরবীন। কিন্তু কাস্টমারের কাছে দূরবীন নেই, কাস্টমারের কাছে আতশ কাঁচ আছে, আতশ কাঁচ। আতশ কাঁচ আমার কাছে একটা আছে, আমি পারলে দেখাতাম। তো আতশ কাঁচ, আতশ কাঁচে কি হয়? আতশ কাঁচ থাকলে কি হয়? ধরুন এই যে কাগজে লেখা আছে না, লেখা আছে ছোট ছোট। তো আমি আতশ কাঁচ যদি ধরতাম না, আতশ কাঁচে কি হতো? এগুলো সব বড় বড় লাগতো। ধরুন এই কাগজে আমার আগামীকালকের খরচগুলো লেখা আছে, পুরো মাসের খরচ লেখা আছে, যদি এমন হয়, তাহলে আমি যখন আতশ কাঁচে ধরবো না, তখন যেটা আমার আগামীকাল খরচ হয়তো দেখা গেল 2000 টাকা, সেটা আমার এখন এত বড় লাগবে না, মনে হবে 20,000 টাকা। তাই কাস্টমার কি করে? কাস্টমার না তার সামনের খরচগুলোকে অনেক বড় করে দেখে, সামনের দায়িত্বটাকে অনেক বড় করে দেখে। মেয়েকে একটা মোবাইল কিনে দিতে হবে, এই দায়িত্বটা তার কাছে বড় হয়ে যায়। কেন? সে আতশ কাছে দেখে। আর আপনার কাজ কি? এটাকে ছোট করতে হবে।
কারণ ও যদি মেয়েকে মোবাইল কিনে দেয়, তাহলে ভবিষ্যতে মেয়ের বিবাহের ফান্ড করবে না। তাহলে আপনাকে কি করতে হবে? দূরবীন পড়াতে হবে। প্রবলেমটা কোথায়? দূরবীনও তো নেই, আতসকাঁচও নেই, তাহলে সবটা কথায়। তাহলে কথায় করতে গেলে আপনাকে একটা কাল্পনিক জগৎ তৈরি করতে হবে। 20 বছর পরে তার ছেলে ডাক্তার হয়েছে, মার্সিডিজ চাপছে, কিংবা কোনো চাকরি পায়নি, বেকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই এই যে স্বপ্নটা বা ভয়টা, এটা কি করে তুলে ধরবে? ধন্যবাদ। যারা এক্সেলেন্ট লিখছেন, আমি প্রত্যেকের নাম ধরে এখন বলতে পারছি না, পরে আমি, আমার কাছে তো থাকবে সব রেকর্ড, আমি অবশ্যই দেখবো, আপনাদের পাঠিয়েও দেবো। তো দেখুন, লিখতে থাকুন আপনাদের রেটিং। তো দেখুন, আমি এখানে যেটা বলবো যে এই যে স্বপ্নের মায়াজাল নয়, কিন্তু স্বপ্নের একটা পরিবেশ তৈরি করা, এটা কিন্তু আসলে স্বপ্ন নয়, এটা বাস্তব। বাস্তব, বাস্তবকে স্বপ্নের মতো করে দেখানো। কি বললাম? বাস্তবকে স্বপ্নের মতো করে দেখানো। দেখুন, আমি শান্তিনিকেতনে থাকি, আপনারা জানেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। বাই দ্য ওয়ে বলে রাখি, জানুয়ারি মাসের 18, 19, 20 3 দিনে কিন্তু শান্তিনিকেতনের ট্রেনিং আছে। 3 দিন 3 রাত্রি বা 3 দিন 2 রাত্রি আপনাদের থাকা খাওয়া। শান্তিনিকেতনে এখন দুর্দান্ত পরিবেশ হয়ে গেছে, দারুণ সুন্দর শীতের একটা পরিবেশ, এবং খুব মজা হয় এখানে। যেমন খেজুর গুড় থেকে আরম্ভ করে এখানকার আদিবাসীদের একটা পরব হয় এই সময়। তার থেকেও বড় কথা, এই সময় আমাদের সবুজে সবুজে সুন্দর একটা, সবুজে আর হলুদে আর গেরুয়াতে মিলে একটা সেই ধূসর রাঙামাটি, একটা দারুণ পরিবেশ হয়। তো আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন। 3 দিন 3 রাত্রি বা 3 দিন 2 রাত্রি। একজন এলে 4,999 টাকা। দুই বন্ধু এলে সম্ভবত 4,499 বা 4,599, দেখে নেবেন। তিনজনে এলে সম্ভবত 4,399 করে লাগছে। এত সস্তা কল্পনা করতে পারবেন না। আমরা ভেবেছিলাম জানুয়ারি থেকে সস্তা দিতে পারবো না, কারণ হচ্ছে যে আমাদের এই মাসটা ছিল, এই বছরটা ছিল আমাদের ইয়ে, মানে অক্টোবরে ছিল আমাদের জীবন প্রবাহ সংস্থার আমাদের বার্ষিকী। তাই আমরা দিয়েছিলাম, তবু আমরা জানুয়ারিটা অনেকে রিকোয়েস্টে দিচ্ছি, আমরা এখন অফারটা দিচ্ছি। আর কদিন পরে থাকবে না কিন্তু অফারটা। অ্যাকচুয়ালি প্যাকেজ হচ্ছে 8,000-এর। তো আবার যদি 10 জন আসেন না, সম্ভবত 10 জন এলে 3,999 একসাথে। আর যদি 20 জন আসেন, অবাক হয়ে যাবেন, 2,999। এসে দেখবেন আপনাদের খাওয়ার জন্য আমাদের খরচ হয় 1,750 টাকা। তাহলে 2,999 কি করে দিচ্ছি? বিকজ আমি কিছু গ্রুপকে প্রাইমারি আগেই আমি কথা দিয়ে দিয়েছিলাম। তাই একটা দুটো গ্রুপকে কথা দিয়েছিলাম, এখনো এই অফারটা আছে, 2-1 দিন পরে নাও থাকতে পারে। সো আপনারা এটা করতে পারেন। আপনি যদি স্পাউস নিয়ে আসেন শান্তিনিকেতনের বর্ষবরণ ট্রেনিং, এমডিআরটি ফোকাস, এবং সারা বছরকে ফোকাস, মার্চ মাস ফোকাস, এই 3টে থিম। এমডিআরটি যারা হতে চান তাদের জন্য আদর্শ এই ট্রেনিং, যারা মার্চের মধ্যে দুর্দান্ত কাজ করতে চান তাদের জন্য, আর যারা পুরো বছর ধরে নিজেকে ডেভেলপ করতে চান তাদের জন্য দুর্দান্ত ট্রেনিং বর্ষবরণ। কি কোন ডেট বললাম? 18, 19, 20 জানুয়ারি। 18, 19, 20 জানুয়ারি। রবিবার দিনটা আপনার নষ্ট হবে না, কারণ শনিবার শেষ হয়ে গিয়ে আপনি বাড়ি চলে যেতে পারবেন। সো 18, 19, 20 জানুয়ারি অত্যন্ত সুন্দর পরিবেশে। আর আপনারা জানেন অভয়ারণ্যের পরিবেশে আমরা, নির্জনতায় আমরা ট্রেনিং করি, দুর্দান্ত ভালো সেমিনার হলে। খাওয়া দাওয়া কাঁসার বাটি কাঁসার থালাতে সুন্দর করে দেওয়া হয়, এবং অত্যন্ত উপাদেয়। আর শীতকালে আমরা কিছু নতুন প্রজেক্ট রেখেছি। আমরা কিছু অভিনয় করাবো, কিছু আমরা মানে কুইজ কন্টেস্ট করাবো, কিছু এক্সটেম্পোর করাবো, কিছু অন্য ধরনের জিনিস এবারে করাচ্ছি, যেগুলো প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল মিশ্রণ। আর বেড়াতে যে নিয়ে যাব, আমরা বেড়াতে নিয়ে যে শান্তিনিকেতন ঘুরে, সেটা কিন্তু পয়সা লাগে। লাস্ট দুবার লেগেছিল, এবারে লাগবে না। অর্থাৎ শান্তিনিকেতন বেড়ানোটা ফ্রি, দুর্দান্ত ভাবে। এবং সন্ধ্যাবেলা বাউল গান, এবং যদি পারা যায় সাঁওতালি নৃত্য মিলিয়ে একটা নিজেরা নাচ গান সুন্দর করে করব। অর্থাৎ আমরা অনেক কিছু করব এই 3 দিনের ট্রেনিং এ। তার মধ্যে সবচেয়ে বড় কথা, 15 থেকে 17 ঘন্টার ট্রেনিং নেবে, দুর্দান্ত ট্রেনিং। তো আপনি স্পাউসকে নিয়ে আসতে পারেন। 9,900, সরি 9,450 টাকা বোধ হয়, না 9,500 টাকা। 9,500 টাকায় স্বামী স্ত্রী, মানে একটা কাপল, আমরা ডাবল বেড রুম দিয়ে আপনাদের থাকা খাওয়া দিয়ে বেড়ানো নিয়ে সমস্ত কিছু ট্রেনিং সমেত দেবো। ওকে। তবে ওর মধ্যে একজন এজেন্ট, একজন নন এজেন্ট হতে হবে। কিন্তু স্বামী স্ত্রী যদি দুজনে এজেন্ট হয়, তাহলে দুজনকার জন্য একটু খরচটা বেড়ে যাবে। আর যদি বাচ্চা থাকে 3 বছর ফ্রি। আর বাচ্চার 3 বছর পর থেকে 18 বছর বয়স পর্যন্ত একটা চার্জ লাগবে, সম্ভবত 2,500-3,000 টাকা মতো লাগবে। তো ওইটুকু দিয়ে আপনি পুরো ফ্যামিলি নিয়ে আসতে পারেন, অনেকে আসতে পারেন। বাই দ্য ওয়ে, এটা কেন হঠাৎ মনে পড়ে গেল, আমি হয়তো বলতাম শেষে, বলতাম, এখন মনে পড়ে গেল এই জন্য, একটা সুন্দর কথা কমিউনিকেশনের বলবো বলে। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে শান্তিনিকেতনে, পৃথিবী বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি, তার সাথে শান্তিনিকেতনে দেখা করতে এসেছিলেন আর একজন পৃথিবীর বিখ্যাত, অল টাইম বিখ্যাত মনীষী, আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন। তো আইনস্টাইন তার পরমাণু বিদ্যা এবং তার অ্যাটমিক থিওরির ওপর অনেক কথা
আমরা জানি রবীন্দ্রনাথের সাথে আলোচনা করছিলেন। হঠাৎ করে রবীন্দ্রনাথকে উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যে রোমান্টিক কবি, তো রোমান্টিসিজম জিনিসটা কি? তো রবীন্দ্রনাথ একটা কথা, এটা কিন্তু আপনার জীবনে প্রচন্ড কাজে লাগবে কমিউনিকেশনের জন্য। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, রোমান্টিক কবি মানে এই নয় যে তারা রোম্যান্স করে, রোমান্টিক কবি মানে এই যারা বাস্তবের বাস্তবতাটাকেই বাস্তবের থেকে একটু ওপরে তুলে একটা সুন্দরভাবে দেখাবার ক্ষমতা রাখে। দুঃখকেও সুন্দর করে দেখানো, আনন্দকেও সুন্দর করে দেখাবার ক্ষমতা যারা রাখে এবং তার দ্বারা অন্য মানুষ উদ্বেলিত হয়, তাকে বলে রোমান্টিসিজম। সো আপনি বুঝতে পারছেন এই সেম ক্ষমতা আপনার থাকে। যদি আপনি এটা শিখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, ভিতরে অন্তর্নিহিত হয়ে যায়। এই রবীন্দ্রনাথের কবিতা থেকে আরেকটা কথা আমি বলবো, যে অনেক আগে আমি 1993 সালে এলআইসি তে জয়েন করেছিলাম। সেই দিক থেকে দেখতে গেলে আমার 30 বছর এলআইসির সাথে যুক্ত, 17 বছর এলআইসি তে সার্ভিস করেছি, আপনারা জানেন। তো 93 সালে যখন আমি জয়েন করে, আমার খুব কম বয়স ছিল, আপনারা জানেন অনেকেই। তো তখন আমাদের একজন এলআইসি এজেন্ট বন্ধু ছিলেন, কিন্তু তার খুব বয়স, মানে তখন ছিল 64-65। তো তিনি আমাকে তুই বলতেন, তো আমাকে বললেন, তুই রবীন্দ্রনাথের ওখানে ছেলে, তো তুই কবিতা আবৃত্তি করতে পারিস? আমি বললাম, হ্যাঁ পারি। তো তখন উনিও কবিতা আবৃত্তি করতেন। একটা কথা বলেছিলেন যে কবিতা কখন নিজের হয়ে যায় জানিস? কারণ রবীন্দ্রনাথের কবিতা আমার হবে কি করে? বললো, হ্যাঁ নিজের হয়ে যাবে যদি তুই সেই কবিতাটা বারবার 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 আবৃত্তি করিস এবং সেটা তখন তোর নিজের হয়ে যাবে, উচ্চারণ থেকে, অনুভূতি থেকে, এভরিথিং। তো এইটাও একটা কিন্তু কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে একটা জিনিসকে বারবার বারবার করতে করতে না, শেখা জিনিসটাও নিজের হয়ে যাবে। তাই আপনি কোনো ট্রেনারের কথা নিজের মতো বলতে পারবেন, আপনি কোনো ভিডিওর কথা নিজের মতো, এই সমস্তটার জন্য প্র্যাকটিস, আর প্র্যাকটিসের জন্য কৌশল চাই। আবৃত্তি কারো কাছে শিখলে দ্রুত শেখা যায়, নিজে শিখলে সারা জীবন কেটে যায়, তবু কিছু ভুল থেকে যায় উচ্চারণে বা থ্রোয়িং। তাই আপনাকেও কিন্তু এই জায়গাটা কোনো গুরু ধরে শিখতে হবে। তবে আমি আপনার সারা জীবনের গুরু হতে পারবো না, মাত্র 6 মাস, কিন্তু 6 মাসে আপনি 24টা ক্লাসে বহু কিছু শিখবেন। কারণ এটা আমি অনেক সস্তায় করছি, কারণ এটা আমার প্যাশন। আই ওয়ান্ট টু মেক ইউ লার্ন অ্যাবাউট হাউ টু কমিউনিকেট। কারণ অনেকেই বলে যে বাংলা ভাষায় প্রাঞ্জল কথা বলা এবং অতি কঠিন জিনিসকে অত্যাধিক সহজ করে বুঝিয়ে দেওয়ার ক্ষমতাটা জীবন প্রবাহের ট্রেনারদের আছে। তো যদি এটা থাকে, তাহলে আমি যেভাবে শিখছি আপনিও সেভাবে শিখুন। বাই দ্য ওয়ে বলে রাখি, আমি কিন্তু আমেরিকা এবং আমেরিকা থেকে মেনলি আমি প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা নিয়ে ট্রেনিং দিতাম। এবছর আমার 5 লাখ টাকা ট্রেনিং কোর্স ফি খরচ হবে, আমি জানি। কেন? এর শুধু কমিউনিকেশন না, এভরিথিং শিখছি। আর সবচেয়ে বড় কথা, যে স্পিডে কথা বলছি, না ফ্রি ট্রেনিং বলে, পেড ট্রেনিং এ স্পিড করি না। কেন? ফ্রি ট্রেনিং এ অনেকে আছেন যারা একবারই জয়েন করেছেন, আর পেমেন্ট করতে পারবেন না বা পেমেন্ট করতে চাইবেন না। তাদের জন্য আমরা যতটা পারি আমি দেওয়ার চেষ্টা করি, কারণ ফ্রি তো সবসময় দেওয়া যায় না। তো আমি দেওয়ার চেষ্টা করি, কোনো কার্পণ্য করি না, তাই আমি স্পিডে বলছি। কিন্তু এখান থেকে একটা জিনিস শিখতে হবে, স্পিডে বলাটাও একটা আর্ট। কিন্তু স্পিডে বলার কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। তো স্পিডে বলতে গেলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে, যারা শুনছেন তারা আদৌ শুনছেন কিনা, বা আপনার স্পিড বলার মধ্যেও শোনানোর অ্যাট্রাকশন আছে কিনা, এটাও কিন্তু শিখতে হবে। বাট আপনাকে কিন্তু স্পিডে বলতে হবে না গ্রাহকের কাছে। কিন্তু কখন বলতে হয় জানেন? যখন ক্লোজ করতে হয়। যখন আপনি ক্লোজ করবেন না, তখন একটু স্পিড আপ করতে হবে। তো চলুন, আমি অনেক কিছু ছোট ছোট আলাদা জিনিস শিখে গেলাম, কিন্তু একটা জিনিস বুঝে গেলাম, প্রেজেন্টেশন তখনই সবচেয়ে ভালো হবে যখন আপনি তার 15-20 বছরের রিয়েল লাইফ সিচুয়েশনটাকে, বাস্তবটাকে আপনি কল্পনার মোড়কে তুলে ধরতে পারবেন, যেখান থেকে সে উদ্বেলিত হবে। এটা রবীন্দ্রনাথ বলেছেন। তাই ছেলে মেয়ে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ব্যারিস্টার হওয়া বা না হওয়া, এইগুলো আপনার কথা থেকেই তৈরি হবে, আর তার মনে সারা জীবনের মতো প্রভাব ফেলবে। ইভেন ইফ যদি তিনি পলিসি নাও কেনেন, অন্তত ছেলে মেয়ের কথা চিন্তাটা তার মাথায় ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। কিছু না হলেও তিনি জমাবার চেষ্টা করবেন, সেটাও কিন্তু আপনার একটা বড় জয়। কারণ মানুষ আরেকজন মানুষকে যদি শিক্ষাও দিতে পারে, সেটাও তো আপনার জয়, কারণ আপনি একজন এডুকেটর। তো চলুন, আমরা প্রেজেন্টেশনের সর্বোচ্চ জায়গাটা বুঝে নিয়েছি। এবার আমরা অবজেকশন, ক্লোজ এবং আফটার সেল সার্ভিসের সময় আমাদের কি ধরনের কমিউনিকেশন থাকা দরকার, এটা বুঝতে হবে। সবচেয়ে বড় কথা, যে অবজেকশন হ্যান্ডলিং এর সময় আমাদের যে যে কমিউনিকেশন দরকার, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স কমিউনিকেশন। দরকারে নোট রাখুন, অ্যাকসেপ্টেন্স কমিউনিকেশন। অবজেকশনে হোস্টাইল হওয়া চলবে না, ইউ শুড নট হ্যাভ টু বি হোস্টাইল। সাপ আর বেজির যখন লড়াই চলে, তখন একে অপরের যুদ্ধ করে। রাম রাবণের যুদ্ধ হয়েছিল, কিন্তু এখানে আমরা মৈত্রী করবো, অর্থাৎ বন্ধুত্ব। বন্ধুত্ব মানে তার কথা কি মেনে নেবো, নাকি আমার কথা সে মেনে নেবে? অবজেকশন তো সে দিয়েছে, সে বলছে মিউচুয়াল ফান্ড ভালো, এলআইসি ভালো নয়। তাহলে আপনি কি করবেন? আপনি কি তার কথা মেনে নেবেন, না সে আপনার কথা মেনে নেবে? দেখুন,
যেটা সত্য সেটা মানবে, যেটা সঠিক সেটা মানবে। তাহলে সত্যকে সত্য রূপে উপস্থাপনা করাও কিন্তু একটা কমিউনিকেশনের কাজ। মনে রাখবেন, আমাদের এলআইসি এজেন্ট বন্ধু অনেকে অনেক বাড়িয়ে বোনাস বলে, অনেকে মিথ্যে কথা বলেন, যদিও বলা উচিত না। কিন্তু আমি একটা কথাই বলি যে এলআইসির মধ্যে যে সত্য লুকিয়ে আছে, সেই সত্যটাকে যদি সত্য আকারে সেই ব্যক্তির পরিপ্রেক্ষিতে বলতে পারেন। কারণ দেখুন, আমার জন্য মিউচুয়াল ফান্ড বেস্ট হয়ে যেতে পারে, আপনার জন্য নাও হতে পারে। কেন? ধরে নিন আমি অত্যন্ত ধনী, ধরে নিন আপনি মধ্যবিত্ত, আবার আপনার জন্য বেস্ট হতে পারে, আমার জন্য হয়তো যদি আপনি ধনী হন। কারণ অনেক ধনী ব্যক্তির জন্য মিউচুয়াল ফান্ড খুবই ভালো, কারণ সেই ধনী ব্যক্তি 15-20 বছর ওই মিউচুয়াল ফান্ডে হাত দেবে না। আর আমি মধ্যবিত্ত ব্যক্তি মিউচুয়াল ফান্ড আজ কিনে দিনে 10 বার দেখবো আমার বেড়েছে কিনা। তাহলে আমাদের জন্য হতো না হতে পারে। অর্থাৎ বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমাদের অবজেকশন হ্যান্ডেলিংটা করতে গেলে প্রথম আমাদের বন্ধু হতে হবে, মানে হোস্টাইল নেচার, বিপরীত মুখী ভাবটা কাটাতে হবে। তারপরে কিভাবে করবেন, এগুলো কিন্তু আপনাকে ধীরে ধীরে কমিউনিকেশন স্টাইলের মধ্যে যেতে হবে। তো অবজেকশন হ্যান্ডেলিং হয়তো শিখবেন না এই কোর্সে, কিন্তু অবজেকশন যখন আসবে, যখন কেউ হোস্টাইল কথা বলে, যখন কেউ বিপরীতমুখী কথা বলে, তখন তাকে কি করে অ্যাকসেপ্ট করবেন, এটা অবশ্যই কমিউনিকেশনে শেখানো হবে। এবং এখানে আপনাকে যেটা আরো শিখতে হবে সেটা হচ্ছে যে ওই অবজেকশনটার ভিতরে কি অবজেকশন লুকিয়ে আছে, তার জন্য ওইসি এবং সিইসি, ওপেন এন্ড কোশ্চেন এবং ক্লোজ এন্ড কোশ্চেন। আচ্ছা, এই যে একটু আগে বলছিলাম না অ্যাপ্রোচ, একটা ব্যক্তিকে ধরুন রাস্তাঘাটে অ্যাপ্রোচ করলেন, বা অচেনা ব্যক্তিকে আপনি কথা বলা শুরু করলেন। আচ্ছা, আপনি কোন ধরনের প্রশ্ন করবেন? যদি এমন প্রশ্ন করেন যার উত্তর হ্যাঁ বা না, আচ্ছা দাদা আপনি কলকাতা যাচ্ছেন, সে বলবে হ্যাঁ কিংবা না। আবার নতুন কথা শুরু করতে হবে। তাই অ্যাপ্রোচ যখন অচেনা ব্যক্তি বা চেনা ব্যক্তিকে অ্যাপ্রোচ করবেন না, তখন আপনাকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। অ্যাপ্রোচটা আপনি ক্লোজ এন্ড কোশ্চেন, মানে ওই এক কথায় উত্তর এমন প্রশ্ন করবেন না। ওপেন এন্ড কোশ্চেন, যার অনেক কথায় উত্তর দেওয়া দরকার, এরকম করবেন। তাহলে ক্লোজ এন্ড ওপেন এন্ড কি জিনিস, কিভাবে করবেন, কোনগুলো ক্লোজ এন্ড করতে গেলে কি খেয়াল রাখবেন, এইসব শিখতে হবে আপনাকে। এবার দেখুন, এত কিছু আপনি যদি ইউটিউব ভিডিও থেকে শিখতে চান, আপনার এই আহ, সবচেয়ে বড় বিনিয়োগ কি হবে জানেন? সময়। দেখুন, আপনি 24টা ট্রেনিং এখানে পাবেন, 24 × 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট ধরে নিন। তাহলে আপনার এখানে 35-36 ঘন্টা খরচ হবে। কিন্তু 35-36 ঘন্টা আপনার 36 বছরের আগামী জীবন পাল্টে যেতে পারে। কিন্তু ওই ওই 35-36 ঘন্টার নলেজটাকে আপনি একবার খেয়াল করে দেখবেন, আজকে আপনি যেটা নলেজ পাবেন, এই নলেজটা ইউটিউব ভিডিও থেকে দেখতে গেলে কি 1.5 ঘন্টায় পেতেন? সার্চ করতেই তো আপনার 1.5 ঘন্টা লাগতো। আর অনেক ফালতু ভিডিও দেখে আপনার অনেক নষ্ট হতো। আর সঠিক ভিডিওতে যখন যেতেন, তখনও কিন্তু একটা ভিডিওতে পেতেন না। তাই আপনাকে বলবো, ইউটিউব ভিডিওর উপর সম্পূর্ণ নির্ভর করে আপনার অমূল্য বিনিয়োগ করবেন না। আপনার সবচেয়ে বড় বিনিয়োগ কিন্তু সময় নয়, অর্থ নয়, সময়। আপনি এখানে 3499 টাকা দেবেন, এইটার থেকেও গুরুত্বপূর্ণ আপনি এখানে 36 ঘন্টা দেবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই 36 ঘন্টা সেখানেই দিন যেখানে আপনাকে কাজের কথা বলবে, আপনাকে সঠিক কমিউনিকেশন দেবে, বাংলা ভাষায় দেবে, মাতৃভাষা, এবং সে দেবে যে আপনাকে ইন্স্যুরেন্সের ব্যাপারেও আইডিয়া দিতে পারে। তাই আমার মনে হয় না যে এই কোর্সটা আপনার জন্য মানে কোন রকম। হ্যাঁ, এখন একটা প্রশ্ন আপনার থাকতে পারে যে স্যার আমি যদি ওই বৃহস্পতিবার সন্ধ্যেবেলা না থাকতে পারি, দেখুন এটা তো ঘটনা। আমার এমডিআরটি কোর্স, সেখানেও কিন্তু বৃহস্পতিবার দুবার, সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, সপ্তাহে 2 দিন করে। এবং সেই কোর্সে আমার 80% সাকসেস হয়েছে গতবার। এবছরে এখন পর্যন্ত প্রায় 70% আমার পার্টিসিপেন্ট এমডিআরটি হয়ে গেছে। এখনো যা টাইম আছে আমার 80% তো হয়েই যাবে। তাহলে এমডিআরটি কোর্স, যেখানে কিন্তু তারা অনেক অনেক টাকা, এই 2024 সালের এমডিআরটি কোর্সের ফিস হচ্ছে 62,400 টাকা। তার মানে অনেক কোর্স ফি। এটা দিয়ে 104টে ট্রেনিং পাবে, সপ্তাহে 2টো করে। তো এটা দিয়ে তারা জয়েন করার পরও কিন্তু অর্ধেকেরও কম এজেন্ট বন্ধু কিন্তু অনলাইন ক্লাসে আসে। তাহলে তারা প্রতি বছর করছে কেন? এমন বহুজন আছে যারা 4 বার পর পর এমডিআরটি কোর্স করেছে, 20, 21, 22, 23 সাল, এবং 24-এও আবার নতুন জয়েন করে গেছে ইতিমধ্যে। কারণ এখন একটা অফার দিয়েছিল, জয়েন করে গেছে। তাহলে তারা এতগুলো, মানে 400 ক্লাস নেওয়ার পরে আবার 500 ক্লাস নিতে যাচ্ছে কেন? অথচ অনেকে তো অনলাইনে থাকেই না, কেন জানেন? তার কারণ ভিডিও রেকর্ডিং, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যখন সুযোগ পাবেন তখন অনলাইনে থাকবেন, দ্যাটস গুরুত্বপূর্ণ। তাই আপনাকে বলবো, আপনি যদি অনলাইনে 30%ও থাকতে পারেন, তাহলেও অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভিডিও রেকর্ডিং পাচ্ছেন। আর অন্য সংস্থা ভিডিও রেকর্ডিং আপনাকে 10-12 দিনের জন্য দেবে, আমরা ভিডিও রেকর্ডিং আপনাকে 6 মাস এবং 15 দিন এক্সট্রা দেবো। সো ডোন্ট ওরি, আপনি প্রতিটা ভিডিও অনেকবার দেখতে পাবেন, এবং এবারে সাজিয়ে দেবো, তাই আপনি দেখতে পাবেন। সো আমার মনে হয় যে আপনাদের এই কমিউনিকেশন মাস্টার কোর্সটা, সরি, এটা আর্ট অফ কমিউনিকেশন কোর্সটা করার ইচ্ছা তৈরি হতে পারে।
যদি আপনার তৈরি হয়ে থাকে তাহলে আপনি ওয়াই লিখুন। যদি আপনি ওয়াই লেখেন, আজকে কিন্তু 3499 লাগবে না, 2999 আপনি পেমেন্ট করতে পারবেন। আর পেমেন্ট কোথায় করবেন সেটার জন্য আপনাকে আমি জাস্ট আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার, দাঁড়ান, সরি, নাম্বার তো আপনারা জানেন, 9735869416। একটু বড় করে দিই। এই নাম্বারে ফোনপে, পেটিএম, গুগল পে সব রয়েছে। কি বললাম? ফোনপে, পেটিএম, গুগল পে সব রয়েছে। 9735869416। ওকে, এই নাম্বারে আপনারা পেমেন্ট করে দিন 2999 টাকা। যদি বলেন কাল করবো, স্যার কাল করতে পারেন, 500 টাকা কিন্তু এই ডিসকাউন্টটা পাবেন না, একদম শিওর। কারণ আমি এই কোর্সের ডিসকাউন্ট শুধু যারা কোর্স করেছেন তাদের জন্য আগে দিয়েছিলাম একটু কম, বাট এখন 3499 রেট আছে। তো চলুন, যাই হোক, এটা তো গুরুদক্ষিণা। এবং একটা মাত্র 145 টাকা একটা ক্লাস প্লাস ভিডিও, এটা পাওয়া আগামী দিনে আমি দিতে পারবো কিনা আই ডু নট নো। বাই দ্য বাই, আমরা শিখছিলাম কমিউনিকেশন স্কিল। মাঝখানে আমি একবার দেখে নেব, একজন বন্ধুকে আমি আজকে ডেকেছিলাম, আপনারা একটু ওনার কথা শুনবেন। উনি 60 ইয়ার অ্যাবভ বয়স। আমাদের বয়সটা এখানে আমাদের কাছে সংখ্যা মাত্র। আমাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো যে এলআইসি এজেন্ট হিসাবে আমরা নিজেদেরকে কি প্রমাণ করতে পারছি। আমরা আর্ট অফ কমিউনিকেশনের ক্লাস করছি যদিও, তবু একটু মোটিভেশনাল দু একটা কথা আমরা শুনতে চাইছি একজন ব্যক্তির কাছ থেকে। তার নাম মিস্টার দীপক কুমার দাস। মিস্টার দীপক কুমার দাস, আমার সাথে ওনার পরিচয় মাত্র, মৌখিক পরিচয় হয়েছে, মাত্র 1 বছরও হয়নি। শান্তিনিকেতন ট্রেনিং এ উনি এসেছিলেন। দীপক বাবু, আপনি, আপনাকে আমি মাইক্রোফোন খোলার পারমিশন করে দিচ্ছি, আর আপনি যদি ভিডিও অন করতে পারেন খুব ভালো হয়। শান্তিনিকেতনে এসেছিলেন মাত্র 6 মাস আগে, 6 মাস আগে। আমার এবং ম্যাডামের সামনে উনি আমাদের সকলে যেমন এমডিআরটির মানে শপথ নেন, উনি শপথ নিয়েছিলেন। এবং ম্যাডাম ওনাকে অবশ্যই শপথ করিয়েছিলেন যে এমডিআরটি আমি হবই। তো আমাদের দীপক বাবু, উনি কিন্তু এমডিআরটি হয়ে গেছেন। আপনাকে কনগ্রেচুলেশন। নমস্কার স্যার। নমস্কার। তো আপনি হঠাৎ করে এমডিআরটি কমিউনিকেশন হওয়ার প্রয়োজন কেন বোধ করলেন, একটু বলুন তো। আসলে আমি অনেকদিন থেকে এজেন্সি করছি, হুম। কিন্তু এমডিআরটি হব এরকম ইচ্ছা খুব একটা ছিলও না। হুম। মানে কি, মানে মনে আসেনি কখনো। তো আমার বন্ধুরা, দেখলাম যে হুম। আমার জুনিয়র বন্ধুরা কয়েকজন আছে, তারা এমডিআরটি পর পর করে যাচ্ছে। তা আমার হঠাৎ একবার মনে হলো যে ওরা হতে পারছে, তো সেইখানেই আমার একটা ইচ্ছে প্রথম কিন্তু আপনার মনে আসে। কোনো কোনো বাধা মনে হয়নি আপনার কাজে, যে আমার এরকম বাধা আসতে পারে, এই সমস্যা আসতে পারে, মনে হয়নি? আসলে কি সেইভাবে তো ভাবিনি যে বাধাকে, মানে মনে তো আনেইনি প্রথমে যে আচ্ছা। এমবিআরটি আমি করব বা চেষ্টা করব বা হুম। হব। হুম। হুম। এরকম মনেই তো আমার কখনো আসেনি। আমি এমনি কাজ মানে নর্মালি যেমন করে যাই প্রতিদিন। আমি নিয়মিত 26 বছরের সিএম ক্লাব মেম্বার। 26 বছর সিএম ক্লাব, তো ধন্যবাদ। একদম। হ্যাঁ, 26 বছরের সিএম ক্লাব মেম্বার, কিন্তু এমডিআরটি হওয়ার এটা কখনো মনে আসেনি। তবে বন্ধুরা যখন এই গত 2-3 বছর ধরে পরপর হচ্ছে, তখনই আমার একটু খেয়াল হলো, তাই তো আমি এত সিনিয়র, আমি একবারও হলাম না। এই একটা প্রশ্ন আমার মনে এসেছিল এবং তখন থেকেই আমার ইচ্ছাটা জাগে। তারপরে আমি ভাবছি, তো তখনই আমি আপনার স্যারের মেলটা পেয়েছিলাম যে এরকম ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং সম্বন্ধে আমার আগে জানা ছিল না, আবার আমারও নিজেরও এমন একটা ধারণা ছিল যে আমি সব জানি, সব বুঝে গেছি। এটা একটা আমার অহংকার ছিল বলা যায়, কিন্তু আমি উম, কিছুই যে জানি না ভেতরে, ট্রেনিং এ গিয়েই বুঝতে পারলাম। এবং প্রথমে হালকা হবে কি হবে না, আমি এমডিআরটি হব কি হতে পারবো কিনা, অতটা গভীরভাবে নেই। তারপরে যখন
আপনাদের ট্রেনিং সেশনে গেলাম প্রথমবার বর্ষা সুন্দরী ট্রেনিং, না, আর্লি বার্ড ট্রেনিং এই আর্লি। এপ্রিল মাসে যখন আর্লি বার্ড ট্রেনিং এ গিয়েছিলাম, তা যাওয়ার সময়ও আমি অতটা সিরিয়াস ছিলাম না। যাই একটু ঘুরে আসি, এমনি নতুন জায়গা দেখাও হবে, শান্তিনিকেতন বোলপুর খুব একটা মানে যাতায়াত নেই তো, এমনি গিয়েছিলাম। তারপরে ট্রেনিং নিতে নিতে আমি এমন ভাবে ইনভলভ হয়ে গিয়েছিলাম যে মনে হলো যে আমি চেষ্টা করলে পারতে পারি। তো সেইখান থেকেই আমি আমি একদম। চেষ্টা করলাম। তার মানে আপনি মাত্র এপ্রিল থেকে ভেবেছেন, বা মে থেকেই ধরতে পারা যায়, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কমপ্লিট তো হয়নি, আপনার ডিসেম্বরের প্রথম দিকেই কাজ কমপ্লিট হয়ে গেছে। তার মানে আপনি 7 মাসে আসলে এমডিআরটি অ্যাকচুয়ালি হয়েছেন। কি, অ্যাকচুয়ালি আমি ফিগারটা আমার জানা যেত, আমি যদি অ্যাকচুয়াল ফিগারটা পেতাম হুম। সেই সময়, হুম। মানে অক্টোবরের মাঝামাঝি যদি ফিগারটা পেয়ে যেতাম হুম। যে কতটা লাগবে, তাহলে নভেম্বরে চেষ্টা করলে করা যেত আসলে। সেটাও আমার অত মাথায় ছিল না। দেখ, আমি জানি শিওর ডিসেম্বরের যে প্রথম দিক আর নভেম্বরের শেষে একই প্রায়। তাই। আপনাকে জীবন প্রবাহ জানায় অত্যাধিক শুভেচ্ছা, মানে এবং সবচেয়ে বড় কথা যে অভিনন্দন জানাই, কারণ আপনার এই কথাগুলো শোনার পর অনেক এজেন্ট ধন্যবাদ বন্ধু স্যার, যারা ধন্যবাদ। আজকে কিন্তু মোটিভেটেড হবেন। কারণ এমডিআরটি যে করা সম্ভব এবং সহজে করা সম্ভব, শুধু ধন্যবাদ নিজেকে স্যার। উপলব্ধি করা, এটা কিন্তু আপনার থেকে পেলাম। যার জন্য আপনাকে হ্যাঁ, আজকে এই ক্লাসের মাঝে আমি একবার হ্যাঁ। তুললাম। আগামী সময় আমাদের অন্য ক্লাসেও হয়তো একবার তুলবো আপনাকে। ওকে, ধন্যবাদ, ভালো থাকুন। আর আপনার ধন্যবাদ মধ্যে স্যার, আরেকটা জিনিস ধন্যবাদ। আমি লক্ষ্য করেছি যে আপনি কিন্তু শুধু একবার না, আপনি ওর পর আপনি বর্ষা সুন্দরী ট্রেনিং এসেছিলেন, তারপরে ইস, আপনি আমাদের ওই ডিজিটাল মার্কেটিং এর অনলাইন কোর্স করেছেন, এবং তারপরে আবার এই ডিসেম্বর মাসের যে ট্রেনিং এটাতেও এলেন, অর্থাৎ এবং এর পরেও আসছেন, এবং সবচেয়ে বড় কথা আপনি অনলাইন হ্যাঁ, এমডিআরটি কোর্সেও যোগদান করেছেন 2024-এর জন্য। অর্থাৎ আপনার জ্ঞানের ক্ষুধা আর শিক্ষার হ্যাঁ। ক্ষুধা, এটা কিন্তু বিরাট। ঠিক বলছি? একটু চেষ্টা করি ঠিকই। মানে আপনার বয়সে গিয়ে মানুষ তো একটু আরাম করতে চায়। ইয়াং ছেলেরাই পড়তে চায় না, পড়াশোনার ক্ষেত্রে বলছি। মানে খাটুনি, পড়াশোনা, শিক্ষা, এটা হুম, আপনাকে দেখে আমিও অনুপ্রেরণা পাচ্ছি, আমিও। হ্যাঁ, কারণ এটা সত্যি কথা যে আমি অন্তত ভেবে রেখেছি যে আজীবন আমাকে শিখতে হবে এবং জানতে হবে, এবং কখনোই এটা মনে করা যায় না, যেটা আমি কম করার চেষ্টা করি, যে আমি অনেক জানি। অর্থাৎ জানার কোনো শেষ নাই, এবং যত জানবো তত হুম। কিন্তু আমি সমাজকে কিছু দেবো, তাই তো? ধন্যবাদ। অবশ্যই, অবশ্যই। নেক্সট ইয়ারে আপনি আরো বড় কিছু করুন, আমাদের তরফ হুম। থেকে এবং সকলের তরফ থেকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ আপনাকে, আমি এখনকার মতো ধন্যবাদ সেই স্যার, বিদায় ধন্যবাদ। নিলাম। ধন্যবাদ। তো আমরা সকলে শুনলাম যে এমডিআরটি করা যায়। আহ, বাঁধন দেবনাথ ডেভেলপমেন্ট অফিসার সাহেব উনি দীপক বাবুকে কংগ্রেচুলেশন জানিয়েছেন। বাঁধন বাবু অত্যন্ত ভালো একজন মানুষ, ডেভেলপমেন্ট অফিসার। আর উনি সকলকেই মানে গুরুত্ব দেন এবং প্রত্যেকের আনন্দে আনন্দিত হন, এটা বড় কথা। রবি কমল দাস অভিনন্দন জানিয়েছেন দীপক বাবুকে। ধন্যবাদ। অপরকে অভিনন্দন জানানোর সাথে সাথে যদি আমরাও সবাই আমাদের নিজেদের জায়গায় ডেভেলপ করি, তাহলে কিন্তু তিনিও খুশি, আমরা সকলে খুশি হব। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কমিউনিকেশনের পরের জট যেটা খুলবো, সেটা হলো যে আমরা অবজেকশনের সময় কি ধরনের, একদম শেষে কিন্তু অনেকগুলো সুন্দর জিনিস আছে। আমাদের এই ক্লাসটা এখনো 15 মিনিট থেকে 20 মিনিট চলবে। ওকে, তাই একদম শেষে কিন্তু আমি আপনাদের 7খানা, 1 2 3 4 5 6 7 8, 8টা টিপস দেবো। 8টা থেকে 10টা পর্যন্ত টিপস দেবো, যেগুলো আপনার কমিউনিকেশনের জন্য সারা জীবন কাজে লাগবে। তাই শেষ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন, কারণ ফ্রি ট্রেনিং, পয়সা দিতে হচ্ছে না, শুধু সময় দিতে হচ্ছে। খিদে পেয়ে গেলে ডিনার আপনি হাতে নিয়ে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, এখানে একটা জিনিস আমার বলার আছে যে অবজেকশন, ক্লোজ, এই দুটো জায়গা, আফটার সেলটা একটু আলাদা, সরি, এটাকে এখানে বৃত্তে রাখা উচিত হয়নি। অবজেকশন এবং ক্লোজ অ্যাকচুয়ালি একটাই পার্ট, তার দুটো অংশ। যদি গ্রাহক অবজেকশন দেয়, তাহলে ক্লোজে সমস্যা হয়। আর অবজেকশন না দিলেও ক্লোজের সমস্যা হয়, কারণ অবজেকশন মানে হচ্ছে গ্রাহকের কিছু দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, প্রশ্ন আছে, সন্দেহ আছে। আর না দিলে তিনি উদাসীন আছেন।
তাহলে অবজেকশন আমাদের জন্য ভালো, কিন্তু অবজেকশন হ্যান্ডেল করে আমি যদি ক্লোজ না করতে পারি তাহলে আমাদের ব্যবসার জন্য খারাপ। তাই অবজেকশন হ্যান্ডেলিং এর জন্য বিভিন্ন সেলস টেকনিক আছে, কিন্তু কমিউনিকেশন টেকনিকে সবচেয়ে বড় যেটা চাই সেটা হচ্ছে আপনার ধীর স্থির মস্তিষ্ক এবং আপনার মুখের প্রশান্ত হাসি। কেউ যদি বলে এলআইসি তে টাকা রেখে চোট হয়ে গেছে, কেউ যদি বলে এলআইসি চিটিং বাজ, এমনও যদি বলে, আপনাকে প্রসন্ন থাকতে হবে। তার মানে হজম করা বলছি না, প্রসন্ন। আর যদি কেউ বলে তোমাদের কি দেবে, আমি তো অন্য জায়গায় ওর থেকে অনেক অনেক বেশি পাবো, এরকম একটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলে, তাহলে আপনি কি করবেন? রেগে যাবেন, দুঃখিত হবেন, ভয় পেয়ে যাবেন, নাকি সঙ্গে সঙ্গে উত্তর দেবেন? এর কোনোটাই করবেন না। যেটা করবেন, হালকা প্রসন্নতা বজায় রেখে আপনি তার সঙ্গে সহমত দেবেন। ইয়েস স্যার, হয়তো আপনি একটা জায়গা থেকে ঠিকই বলছেন। স্যার আপনি কি অমুক কথা, মানে আপনি কি এইটা বলতে চাইছেন, বলে তিনি যে কথা বলেছেন সেই কথাটাকেই আপনাকে রিফ্রেজিং করা শিখতে হবে। এই রিফ্রেজিং একটা আর্ট। তাহলে আপনি সঠিক কারণের ভিতরে যেতে পারেন, কারণ অবজেকশন তিনি ওপরে যেটা দিচ্ছেন ভেতরে তা নাও হতে পারে। যিনি বলছেন আমি পরে ভেবে জানাবো, হতে পারে তিনি হয়তো পলিসিটা নেবেন না, সেটা বলতে পারছেন না। যিনি বলছেন আমার টাকার অভাব, হয়তো তার ব্যাংকে গাদা গাদা টাকা রয়েছে, কিন্তু তিনি আপনাকে অন্য কোনো কারণে পলিসিটা নিচ্ছেন না। হয়তো তিনি ভাবছেন আমি টাকা আমার নিজের ব্যবসায় ইনভেস্ট করলে অনেক বেশি রিটার্ন পাবো, কিন্তু ওটা যদি উনি বলে দিতেন তাহলে আপনি উত্তর দিতেন। তাহলে এই বলে যেটা দিচ্ছেন না সেটা বলিয়ে নেওয়াটা যে আর্ট, এটাকে বলে কোশ্চেনিং টেকনিক। এখানে লাগবে কোশ্চেনিং টেকনিক, এখানে লাগবে ডিফেন্ডিং টেকনিক, এখানে লাগবে প্রোঅ্যাক্টিভ লিসনিং টেকনিক, এখানে লাগবে এমপ্যাথেটিক লিসনিং টেকনিক দরকার হবে। কেন দরকার হবে? আপনি ধীরে ধীরে, এবার এগুলো ব্যাকরণগত নাম, কিন্তু এগুলো শেখার পর আপনার ঠিক মনে পড়ে যাবে কোন সময় কি করা দরকার, কোনটা কি করছি, কোন জায়গায় ভুল করছি। দেখুন, আমরা ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি জানার জন্য আমাদের রাস্তায় মাইল ফলক দেখতে হয় বা রাস্তায় চিহ্ন দিতে হয়, চিহ্ন। নাহলে আমরা বুঝতে পারবো না ঠিক যাচ্ছি না, সেখান দিয়ে ফিরতে পারবো কিনা। অনেকে মনে করছে ব্যাকরণ শিখে কমিউনিকেশন শেখা যায় না, অনেকে মনে করেন, বাট ইট ইজ রং। দেখুন, আপনি ব্যাকরণ কেন শিখছেন? আপনি প্র্যাকটিস করে করেই কমিউনিকেশন শিখবেন, বা আপনি কোন জায়গায় মারাত্মক ভুল করছেন এটা জানার জন্য ব্যাকরণ দরকার। আপনি ইংরাজি বলে বলে শিখতে পারেন, কিন্তু কোথায় ইজ আর কোথায় আর সব জায়গায় সঠিক লাগাচ্ছেন কিনা এটার জন্য ব্যাকরণ দরকার। মুখে বলে বলে হিন্দি শিখতে পারবেন, কিন্তু কোন শব্দটাকে কোথায় স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ ব্যবহার করতে, এটার জন্য ব্যাকরণ জানা দরকার। তাই কমিউনিকেশনেরও সব আপনি শিখতে পারবেন, কিন্তু কিছু কিছু সূক্ষ্ম ভুল যেগুলো মারাত্মক রূপ ধারণ করতে পারে, সেগুলোর জন্য আপনার ব্যাকরণটা জানা আরেকটা কারণে দরকার। সেটা হচ্ছে আপনি যখন কমিউনিকেশন ব্যবহার করছেন প্র্যাকটিস করে করে না, তখনও আপনি বুঝতে পারবেন কোন পার্টে ভুল হলো। এই পার্টটা ধরার জন্য মাইল ফলক দরকার, যে আমার লিসনিং টেকনিকে ভুল হলো, না আমার কোশ্চেনিং টেকনিকে ভুল হলো, না আমার এমপ্যাথি কম দেওয়া হলো, না এমপ্যাথি করতে গিয়ে সিম্প্যাথি দিয়ে ফেললাম। এভরিথিং ইজ মানে শিক্ষণীয় জিনিস, মানে লার্নেবল মেটেরিয়াল এগুলো। তো আপনি এগুলো বললাম, 24টা ক্লাসে আপনি টোটাল মাস্টার হয়ে যাবেন। বাট এই মাস্টার ক্লাসটা, আপনি জানেন এমডিআরটি কোর্সের মাস্টার হতে গেলে, এমডিআরটি মাস্টার হতে গেলে আমাদের এখানে একটু আগে দেখিয়েছি, আমি একবার দেখিয়ে দিই। এমডিআরটি বাংলা কোর্স 2024 সালে সারা বছর ধরে 52 সপ্তাহের ক্লাস হবে। 80% সাকসেস হয়েছে গত বছর, তার আগের বছর 72%, তার আগের বছর 65%। এবছর আমি 70 থেকে 75 ধরেছিলাম, কিন্তু আমার মনে হয় 80 হয়ে যাবে, সাকসেসফুল হবে। আর আগামী বছরও হবে। তো মানে 100 জন যদি জয়েন করেন, 80 জন এমডিআরটি হবে। আমার দৌলতে বলবো না, আপনার দৌলতে। কিন্তু আমি আপনাকে কিভাবে হেল্প করছি দেখুন, না 104খানা ক্লাস দেবো, মানে সপ্তাহে প্রতিদিন একবার করে নয়, দুবার করে আপনি আমার সাথে যুক্ত হচ্ছেন। এতে করে কি হচ্ছে, একটা মেন্টরের সাথে যদি সপ্তাহে দুবার দেখা হয় আপনার, তাহলে আপনার মনের মধ্যে এলআইসি এলআইসি সবসময় থাকবে, ফোকাসটা এমডিআরটির দিকে থাকবে। আর এখানে সপ্তাহে দুটো ক্লাস দুরকম, একটাতে টেকনিক্যাল জিনিস বেশি শেখানো হবে, একটাতে বিজনেস ওরিয়েন্টেড, মানে আপনার প্রবলেম কি হচ্ছে, ব্যক্তিগত সমস্যা, আপনার কি কি মানে স্ট্র্যাটেজি, এই নিয়ে কথা হবে। এবং এখানে সবচেয়ে বড় কথা, ওই দিন আপনাকে প্রশ্ন উত্তর করা হবে। আপনার সমস্ত অবজেকশন আপনি লিখে দেবেন, বা হাত হ্যান্ড রেজ করে বা মুখে বলবেন, তার উত্তর কিন্তু যেমন একটু আগে দীপক বাবুর সাথে কথা বলো, আপনার সঙ্গে 1 to 1 কথা পর্যন্ত বলা হবে। এবার এগুলো তো গেল ক্লাস। ক্লাসের বাইরে যদি আপনি চান, সপ্তাহে 3 দিন পর্যন্ত আমার সাথে ফোনে কথা বলতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আধ ঘন্টা পর্যন্ত একবার অ্যাপয়েন্টমেন্টে। এছাড়া আপনি যদি মনে করেন স্যার আপনার সঙ্গে যদি আমি জুমে কথা বলতে চাই, মানে ভিডিও কল করে, তাহলে আপনাকে সুন্দর করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আমার সাথে ভিডিও কলেও কথা বলতে পারবেন স্পেশালি। এটা কিন্তু তার জন্য কোনো পয়সা লাগবে না। এছাড়া
এই 104টা ভিডিও, যেটা আমাদের আগের বছর কোর্স পর্যন্ত একটা সমস্যা ছিল, ভিডিওগুলো দিতাম বটে কিন্তু গ্রুপে দিতাম হারিয়ে যেত। এবছর আমরা কি করছি, 104টা ভিডিওকে আমরা পরপর সাজিয়ে আমাদের প্ল্যাটফর্মে রেখে দেবো। আপনি সেই প্ল্যাটফর্মের জন্য পাসওয়ার্ড পাবেন। আপনি সেই পাসওয়ার্ড ধরে প্ল্যাটফর্মে ঢুকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে, রাতে হোক গভীর রাতে হোক, আপনি ঢুকে দেখতে পাবেন এবং সেই হেডিং অনুসারে আপনি ডেট অনুসারে সব পেয়ে যাবেন লাইব্রেরির মতো করে। এটা একটা দুর্দান্ত সুযোগ। 1 বছর 15 দিন থাকবে যারা 1 বছরের কোর্স করবেন তাদের জন্য। দেখুন, অল টেকনিক শিখবেন, অনেক বড় কোর্স এটা, 108টা ক্লাস, কিন্তু সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস পাবেন, সাপোর্ট টিম। অর্থাৎ দেখুন, এমডিআরটি হওয়া একটা সিএম ক্লাব কাছে খুব একটা জটিল না, তাকে 4.5 গুণ ব্যবসা বাড়িয়ে দিতে হবে। আর একটা ডিএম জেএনএম জেএনএম ডিএম বিএম দের কাছে আরো 5-6 গুণ ব্যবসা বাড়াতে হবে। তো এই এত বেশি ব্যবসা বাড়াতে গেলে আপনার টেকনিক ডেভেলপ করতে হবে, পলিসির ব্যাপারে আরো কনসেপ্ট সেলিং শিখতে হবে, অবজেকশন গুলোর পুঙ্খানুপুঙ্খ হ্যান্ডেলিং এবং টিপ স্ট্র্যাটেজি, সবচেয়ে বড় কথা রণকৌশল শিখতে হবে। সমস্ত কিছু শেখানো হবে, বিশাল বড় সিলেবাস, চাইলে আমার থেকে চেয়ে নেবেন। নতুন আইডিয়া, আদার কোম্পানি প্রোডাক্ট ইত্যাদি গুলো যেমন শিখবেন, তেমনি আপনি নিউ পলিসি যখন আসবে তার সেলিং, এনওপি ইনক্রিজ করা। 180 থেকে 250, এর বেশি কেউ আমার পলিসি করতে লাগে না। 180টা পলিসি করলে আমার কাছে এমডিআরটি হয়ে যায়, 130টা পলিসি করলে এমডিআরটি, 100 পলিসি করলে এমডিআরটি। আমার কাছে সিওটি হচ্ছে, যারা একটা সিওটি হয়তো 15টা পলিসিতে হচ্ছে, একটা একটা এমডিআরটি। অর্থাৎ ডোন্ট ওয়ারি, বিগ প্রিমিয়াম সবচেয়ে বড় আমার এমডিআরটি কোর্সে, যেটার উপর জোর দেওয়া হয় বিগ প্রিমিয়াম। বিগ প্রিমিয়াম মানে ধনীদের থেকে বড় পলিসি, ওটা তো শিখবেনই, কিন্তু সবচেয়ে বড় যেটা শিখবেন মধ্যবিত্তের বড় পলিসি। একবার ভেবে দেখুন, আপনি যদি প্রিমিয়াম সাইজটা 10-15 হাজারে বিক্রি করছিলেন, 20,000 বিক্রি করছিলেন, এটা 24,000 থেকে 3 লাখের মধ্যে চলে যায়, 24, 30, 50, 55, 60। দেখুন, সুপ্রিয়, সম্ভবত সুপ্রিয় হালদার বলে উনি এখানে আছেন, উনি কিন্তু আমার কোর্সে জয়েন করেছেন সম্ভবত জুন জুলাই মাসে। উনি কিন্তু 5 তারিখই বোধহয় এমডিআরটি হয়ে গেছেন। উনি বলেছেন, ওনাকে আমি আজকে আর তুলতে পারলাম না, উনি আগের দিন ক্লাসে বলেছিলেন যে স্যার, আমি ভাবতেই পারিনি এমডিআরটি হবো। আপনার কোর্সে ঢুকে আমি কিন্তু অত্যন্ত অল্প সময়ে 135টা পলিসি করে মাত্র আমি এমডিআরটি গেলাম। ওনার এভারেজ সাইজটা কিন্তু প্রায় 50,000 উনি বলেছেন। তো এটা গ্রাম থেকে, উনি কিন্তু গ্রামের এজেন্ট। সো ইনকাম আপনার 5 গুণ হতে পারে। ধরুন আপনি এমডিআরটি কোর্স করলেন, এমডিআরটি হতে পারলেন না, আপনার কি হবে? 5 লাখ, 6 লাখ, 7 লাখ হলো, কিন্তু এমডিআরটি হলেন না। বাট ওই 5 লাখ, 6 লাখ, 7 লাখ ফার্স্ট ইয়ার কমিশন আপনার কিভাবে হতো যদি আপনি এই কোর্সটা না করতেন? সেই কোর্সটা করুন, নো লস অনলি গেন পাবেন। আর এটা আপনার ব্যাপার, আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি নিজের লস গেন দেখবেন, আমার কথা শুনে জয়েন করবেন না। বাট মনে রাখবেন, আমাদের যতগুলো কোর্স হয় সমস্ত কোর্সকে একসাথে করলেও এমডিআরটি কোর্সের সমান হবে না, এত শক্তিশালী কোর্স। অনলি ইনভেস্ট করুন। দেখুন ফিস কত, আপনি যদি জানুয়ারি থেকে জয়েন করতে চান মান্থলি সিস্টেমে, তাহলে 5,200 করে, 62,400। কিন্তু এখন এককালীন যদি দেওয়ার মতো আপনার আর্থিক সামর্থ্য থাকে এবং ইচ্ছা থাকে, তাহলে 34,000 টাকা আজকে পেমেন্ট করলেই আপনার সারা 2024 সালের 108টা ভিডিও, 104টা ট্রেনিং, এবং তার সঙ্গে আমরা আরো কিছু দেবো, আমাদের সাপোর্ট টিম, যারা আপনাকে প্রতি সপ্তাহে ফোন করবে। কি ব্যাপারে? না, আপনার কাজের হিসাব নেওয়ার জন্য। আমরা কাজ দেবো, টার্গেট দেবো, আপনি টার্গেট নেবেন, প্রতি সপ্তাহে দরকারে দুদিন একদিন ছাড়া ছাড়া আপনি ফোন করবে। আর কাজ মানে কি, কটা পলিসি হয়েছে, কত প্রিমিয়াম, এইটা কাজ না। আমাদের কাছে কাজ হচ্ছে আপনি কটা মিট করেছেন, কটা ফোন করেছেন, কটা প্রসপেক্টিং করেছেন, এই কাজের হিসাব নেবো। কি রেজাল্ট এনেছেন ওই কাজের হিসেবে আপনি আপনার রিয়েলিস্টকে দেবেন, আমাকে দেবেন, আর আমার সাপোর্ট টিমকে দেওয়ার দরকার হবে না। তো ওরা এইগুলো চাইবে, এবং এটা চাইলে আপনার তাগাদা হবে এবং আপনি কাজের গতি পাবেন। এটা যেমন আছে, তেমনি আমরা যে কোনো প্রশ্নের উত্তর আমি দেবো আপনাকে পার্সোনালি। এবং আমি এমডিআরটি কোর্সের প্রতিটা এজেন্টকে খুব গুরুত্ব দিই। এমডিআরটি কোর্স রেটস হলো আমার প্রাণের কোর্স। তাই এটা আমি মধ্যবিত্ত এজেন্টকে ধনী এজেন্টে পরিণত করা, লিভিং থেকে ফরচুনে পরিণত, শুধু মানে সংসার চালাবার জন্য বাঁচছেন, এরপর থেকে আপনি না নিজের ফরচুন তৈরি, সৌভাগ্য তৈরির জন্য বাঁচুন, তাহলে এমডিআরটি হওয়ার স্বপ্ন দেখবেন। জানুয়ারি মাসে আপনি যদি এককালীন পেমেন্ট করতে যান তখন লাগবে কিন্তু 48,000। এখন এককালীন পেমেন্ট করতে চাইলে 34,000। ইয়েস, এর থেকেও সস্তা একটুখানি পেয়েছেন আমাদের যারা ওল্ড কোর্স মেম্বার, তারা পেয়েছেন, কিন্তু তারাও আর পাচ্ছেন না 32, তারা পেয়েছেন এটাতে, আপনারা পাচ্ছেন 34। ওকে, তো চলুন এবার 3টে ইনস্টলমেন্ট এই সিস্টেম আছে, এখন একটা দিন, পরের মাসে একটা, পরে মানে এখন একটা 31শে জানুয়ারির মধ্যে, পুরো জানুয়ারি মাস জুড়ে একটা, পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে একটা দিন। তাহলে মোট 3টে 12,000 করে দিলে আপনি 36,000 পাচ্ছেন ইনস্টলমেন্টে। এককালীন দিলে 34, ইনস্টলমেন্টে দিলে 36। আর এখন যদি বলেন অত পারবো না স্যার, আমি এখন থেকে মান্থলি জয়েন করব, তো চলুন আপনার জন্য মান্থলি একটু সস্তা করে দেওয়া হলো, 5,200 করে লাগবে না, 4,000, যেটা গত বছরের রেট ছিল 4,999। কিন্তু প্রথমে আপনাকে দুটো দিয়ে জয়েন করতে হবে, 4,999 ইন্টু 2, তারপরে আর 10 মাস দেবেন,
অক্টোবর মাসে আপনার সমস্ত পেমেন্ট হয়ে যাবে, আর পুরো বছর জুড়ে আপনি ট্রেনিং পাবেন, ভিডিও পাবেন, এভরিথিং পাবেন। তো আপনারা এটার সঙ্গে শান্তিনিকেতনটা একবার স্মরণ করিয়ে দিই, 18, 19, 20 শান্তিনিকেতনের বর্ষবরণ ট্রেনিং, এবং এই ট্রেনিংটা পরিবার সহ আসা যায়। পরিবার সহ এলে মোটামুটি 10,000-এর মধ্যে খরচ। একা এলে আপনার 3,000 থেকে নিয়ে 5,000 মতো খরচ। গ্রুপে এলে 3,000, 20 জনের গ্রুপে। একা এলে 5,000, বন্ধু এলে 4,500, 3 জন বন্ধু এলে সম্ভবত 4,300 সামথিং। এই অফার থাকছে না, 2-1 দিন পরেই হয়তো বন্ধ হবে। তাই এখন অফার নেওয়ার জন্য মাত্র 500 টাকা, শান্তিনিকেতন ট্রেনিং জন্য মাত্র 500 টাকা দিলে হবে। বাকি টাকা আপনি জানুয়ারি কমিশন পেয়ে দেবেন, অথবা শান্তিনিকেতনে এসে দেবেন। তো এইটুকু আপনাকে সুবিধা করে দেওয়া হয়েছে। বাট এই কোর্সে জয়েনের জন্য 2,999 টাকা আপনাকে অন স্পট পেমেন্ট করতে হবে। আর এমডিআরটি কোর্সে জয়েনের জন্য আপনাকে আমি পদ্ধতি বলে দিয়েছি। যারা দুটোই করতে চান তারা একটা পেমেন্ট করুন, আর একটা ব্যাপারে আমার সাথে কথা বলে কাল পরশুর মধ্যে পেমেন্ট করতে পারবেন। তো চলুন, আর আমি কোর্সের ব্যাপারে বলবো না, এবার আমি যা শেখাবো সেটা কিন্তু দুর্দান্ত কিছু শেখাবো। আগেও বলেছিলাম 15-20 মিনিট থাকতে হবে, অর্থাৎ এখনো প্রায় মিনিট 27 থাকতে হবে আপনাকে একটু কষ্ট করে। তো চলুন এবার, আফটার সেল সার্ভিসের জন্য কি দরকার, এখানে কমিউনিকেশন বলতে মানুষের সাথে শুধু ভালো কথাবার্তা বলার কমিউনিকেশন। তো আমি অবজেকশন হ্যান্ডলিং এর কমিউনিকেশন আপনাকে কি বলছিলাম, যে আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, প্রথম আপনাকে তর্ক করা যাবে না, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া যাবে না। শুধু যেটা করতে হবে, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। তারপরে তার প্রশ্নটাকে তার মুখ দিয়ে আরেকবার বলিয়ে নিতে হবে, এবং আরো 2-1টা প্রশ্ন করে সঠিক প্রশ্নে যেতে হবে। তারপরে এবার ধীরে ধীরে মুখে হাসি নিয়ে আপনি শুরু করবেন কমিউনিকেশন, অর্থাৎ উত্তর দেয়া। কিন্তু মাঝে মাঝে তাকেও বলতে দেবেন আরেকটা জিনিস, আপনি বলতে বলতে তাকে নির্দিষ্ট করে দিন, স্যার এই প্রশ্নটার উত্তর দিয়ে দিলেই নিশ্চয়ই আপনার কোনো আর আপত্তি, যাকে বলে আর কোনো আপত্তি থাকবে না, যাকে বলে প্রতিশ্রুতি নেই। এটা পর্যন্ত আমরা বুঝলাম। ক্লোজের সময় কমিউনিকেশনের কি টিপস, খালি টিপস দিচ্ছি, এগুলো কিন্তু আপনি ধীরে ধীরে কমিউনিকেশন, আর্ট অফ কমিউনিকেশনের কোর্সে শিখতে পারবেন। শুধু এগুলো শিখবেন না, কথা বলার টেকনিক শিখবেন, ভয়েস ভয়েস কি করে ঠিক করতে হয় শিখবেন, পিচ অর্থাৎ চড়াই ওঠাই কি করে ঠিক করতে হয় শিখবেন, তার জন্য কিছু এক্সারসাইজ দেব। আর আপনি শব্দ চয়ন কি করে করবেন, পেনশনকে পেনশন বলবেন কিনা, মৃত্যুকে মৃত্যু বলবেন কিনা, আপনার মৃত্যু হয়ে গেল বলবেন না অন্য কিছু বলবেন, এই সব কথাগুলো শিখবেন। আর মানে অল্প করে ইংরাজি শিখবেন। আর সবচেয়ে বড় কথা, কোশ্চেন করা শিখবেন, মন দিয়ে শোনা, লিসনিং টেকনিক শিখবেন। আর যেটা শিখবেন, ইমপ্যাথি তৈরি করা, ইন্সপায়ার করা, কাউকে কি করে গল্প বলার টেকনিক, স্টোরি টেলিং শিখবেন, কি করে গল্প বলতে হয়, কি করে কোনো কনসেপ্ট প্রেজেন্টেশনের সময় কি কি জিনিস বজায় রাখতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ শিখবেন, এগুলো শিখবেন। এবার চলুন ক্লোজের সময় যে টিপস গুলো দেবো। ক্লোজের সময় প্রথম টিপস যেটা দরকার, আপনি একদম বিমর্ষ হবেন না, কনফিডেন্স। আমি যে মেন যে 7-8টা টিপস দেবো তার মধ্যে এটাও একটা টিপস, শুনে রাখুন, কনফিডেন্স। অর্থাৎ ক্লোজের সময় আপনার হাই কনফিডেন্স থাকতে হবে, পলিসি হোক বা না হোক আমি জিতে গেছি। ওকে। নাম্বার 2, ক্লোজের সময় শুধু নিজের স্বার্থ দেখবেন না, তারও স্বার্থ দেখবেন, কিন্তু নিজের স্বার্থটাকে বেশি করে দেখবেন, তার স্বার্থটাকেও কিছু দেখবেন, যাকে বলে উইন উইন সিচুয়েশন তৈরি করতে হবে আপনাকে। ক্লোজের সময় আপনাকে, এই যেমন আমি পুরো ট্রেনিংটা স্পিডে কথা বলছি, ক্লোজের সময় আপনাকে একটু স্পিডে কথা বলতে হবে, কিন্তু ওই স্পিডের মধ্যেও ইমোশন তৈরি করার জন্য কিছু পয়েন্ট বলতে হবে। স্যার স্পিডে কি ইমোশন তৈরি করা যায়? যায় না। কিন্তু ইমোশনটা তো আগে তৈরি করেছেন না, সেই ইমোশনের পয়েন্ট গুলো নিয়ে প্রশ্ন করুন। যেমন আগে হয়তো বলেছেন ছেলেকে ডাক্তার করার কথা, ইঞ্জিনিয়ার করার কথা, এখন বলুন যে স্যার আপনি কি আপনি কি ছেলেকে ডাক্তার করতে, সরি, আপনি কি চান না যে এই পলিসিটা করে ছেলেকে ডাক্তার করতে? আপনি কি ছেলেকে ডাক্তার করার প্রস্তুতিতে পিছিয়ে যেতে চাইছেন, দেরি করতে চাইছেন? আপনি কি চাইছেন না যে আপনি এবং আপনার মিসেস মানে ম্যাডাম দুজনে বৃদ্ধ বয়সে নিজের ইনকামে চলুন? আপনি কি চাইছেন যে ভেবে দেখতে যে নিজের ইনকামে চলবো না ছেলে মেয়ের ইনকামে চলবো? তবেই তো আপনি বিলম্ব করতে চাইছেন। এই যে কথাগুলো, এই কথাগুলো কি, এগুলো হচ্ছে সমস্ত ইমোশনাল কথা, যেগুলো আগে বলেছেন এখন জিস্ট আকারে বলুন। আর ক্লোজের সময় আরেকটা টিপস আছে, অনুরোধকে উপরোধ, অনুরোধ এবং উপরোধ করতে হয় কিছুটা, এবং প্রেশার ক্রিয়েট করতে হয়, সেগুলো কি করে করবেন, এগুলো কিন্তু শিখতে পারবেন। তো চলুন, রিলেশন মেকিং, রিলেশন রিটেনশন, রিলেশন ইউটিলাইজেশন, এগুলো তো অনেক বড় শিক্ষা। রেফারেন্স টেকিং কি করে করবেন, বড় শিক্ষা। যদি সেলস এর উপরই পুরো আর্ট অফ কমিউনিকেশন হবে, এটা ভাবার কোনো দরকার নেই, কিন্তু আর্ট অফ কমিউনিকেশন করতে করতে সেলস এর বিভিন্ন টেকনিক শিখবেন। এবার আমি 6-7টা টিপস আপনাকে দেব। বলেছিলাম একটা হচ্ছে লিসেন। দেখুন, আমি টিপস বলতে শুনুন, শোনার দিকে জোর দিন, বলার দিকে নয়। লিসেন মোর, টক লেস, এটা প্রথম লেসন।
2 নাম্বার লেসন, আস্ক প্রবিং কোশ্চেন। প্রবিং মানে কি? প্রবিং মানে মনকে ছাদা করে। আস্ক প্রবিং কোশ্চেন, এইখানে আপনাকে একটা টিক দিয়ে দিচ্ছি। আমি আগে বলেছি ওপেন এন কোশ্চেন আর ক্লোজ এন কোশ্চেন, এই দুটো দরকারে গুগল সার্চ করে দেখে নিন। যদি আমার কোর্স না করেন, গুগল সার্চ করে কিছু কিছু শেখার চেষ্টা করুন, বা আপনি নিজে জানলে ভালো। এবার চলুন, আমার কোর্স করলে কিন্তু আপনার সময় বাঁচবে এবং অনেক বেশি বাংলা ভাষা শিখবেন। আমার বলতে এটা জীবন প্রয়ের কোর্স, আপনারা জানেন যতটা কতটা কোয়ালিটির কোর্স হয়। তো আস্ক প্রবিং কোশ্চেন ও ইসি, বাই দা বাই বলে রাখি, জীবন প্রবাহ শান্তিনিকেতনে 18, 19, 20 ট্রেনিং করছে। কিন্তু অনেকে আমাকে ফোন করছে 19 আর 20 দুদিনের একটা ট্রেনিং হচ্ছে, যেটা আমাদের পুরানো সেলসম্যানরা করছে, সেটা কিন্তু জীবন প্রবাহের ট্রেনিং না। কারণ আমাদের পুরানো সেলসম্যান গিরিশ, চন্দন এবং জগন্নাথ, তাদেরকে আমরা মে মাস থেকে আমাদের কোম্পানি থেকে সরিয়ে দিয়েছি, কারণ ওরা আমাকে না বলে বা আমার পিছনে বিভিন্ন ট্রেনার নিয়ে গোপনে ট্রেনিং করাচ্ছিল এবং আমাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করে। সো ডু নট বি, মানে আপনি বিভ্রান্ত হবেন না যে ওটা শান্তিনিকেতনে, ওটা আমাদের ট্রেনিং, নট সো। অর্থাৎ ওটা পিকনিক কাম ট্রেনিং বলে একটা, আমাকে অনেকেই ফোন করছে। তো ওই ট্রেনিং আমাদের না, আমাদের পিকনিক হয় না, আমাদের সুন্দর পরিবেশে সুন্দর, ভালো সুন্দর খাওয়া দাওয়া দেওয়া হয়, আর আমাদের পরিবেশটা আলাদা, জায়গাটা আলাদা, আমাদের কোয়ালিটি আপনারা এলে বলবেন। যদি আসার পর আপনার খারাপ লাগে কোনো জায়গায়, খাওয়া দাওয়া থাকা বা ট্রেনিং, আপনি হোয়াটসঅ্যাপে লিখবেন, 100% টাকা ফেরত পেয়ে যাবেন, এটা আমাদের গ্যারেন্টি থাকে। তো চলুন, আস্ক প্রবিং কোশ্চেন ও ইসি, আমাদের ট্রেনিং বললাম 18, 19, 20, এটা মনে রাখবেন। আর অন্য ট্রেনিং 19, 20, অর্থাৎ একদিন আগে থেকে। আমাদের ট্রেনিং অনেক প্রতি বছর হয় 18, 19, 20 কিংবা 19, 20, 21। আমরা রবিবারটা নিই না, তাই এবছর 18, 19, 20 ওইসি সিইসি। এবার চলুন, এর পরের গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে ম্যাচ দা লিসনার। ম্যাচ দা, যিনি শুনছেন আপনার কথা বা আপনার অপোজিটে আছেন, তাকে ম্যাচ করুন, তার ল্যাঙ্গুয়েজটা, তার কথা বলার ধরন, তিনি কোন দেশীয় লোক, কোন অঞ্চলে থাকেন, তার মতো করে ভাষা বলার চেষ্টা করুন। তার মানে নকল করবেন না, ব্যঙ্গ করবেন না, অন্তত শুরুটা। বা তিনি যেন ভাবেন যে আমি, রবীন্দ্রনাথ বলেছেন না, আমি তোমাদেরই লোক, তিনি যেন ভাবেন আপনি তাদের লোক বা তার মতো লোক, অর্থাৎ মিল খুঁজে পায় যেন। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনার ভয়েস পিচ টোন, ভিপিটি লিখে দিচ্ছি, আগে বলেছি, এটাকে কারেকশন করতে হবে, এটার জন্য কিছু প্র্যাকটিস করুন। আর 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড মানে পাওয়ার ওয়ার্ড, এটা কিন্তু একটা দুর্দান্ত জিনিস শিখবেন, আমি বলতে বলে গেছিলাম। শুধু ওয়ার্ড না, এমন ওয়ার্ড আছে না যেটা বললে পাওয়ারফুল হবে, ইমোশনাল হবে, কিংবা সঙ্গে সঙ্গে ডিসিশন করবে, পাওয়ারফুল ওয়ার্ড, এগুলো ব্যবহার করুন। 6 নাম্বার, এবার হচ্ছে, আমি এগুলো কেন দিলাম, গুগল সার্চ করে, যদি আপনার মনে হয় গুগল সার্চ করবে। এরপরে হচ্ছে যেটা সবচেয়ে বড় কথা, প্রশংসা। মানুষকে না প্রশংসা করুন, প্রেস, যে কোনো ক্ষেত্রে মানুষকে প্রশংসা করুন। প্রশংসা করলে দুর্দান্ত কমিউনিকেশন এ হবে। আর একটা হচ্ছে 7 নাম্বার পয়েন্ট, অ্যাভয়েড সোশ্যাল অ্যাংজাইটি। মানে যাকে বলে, ম্যাডাম একটা কথা বলে যে লোক, ম্যাডাম রিনা মান্না, যে লোকে কি বলবে এটা নিয়ে ভাববেন না। অর্থাৎ দেখুন, আর একটা দুর্দান্ত কথা বলবো আপনাদের, যাদের বয়স 40, 42, 45 হয়ে গেছে অন্তত, তাদের আর লজ্জা থাকা উচিত কি একবার ভেবে দেখবেন। কিসের লজ্জা? রিজেকশনের ভয়? রিজেকশন তো সারা জীবন হয়ে এসছেন, আবারও হবেন। রিজেকশন কি আছে? রিজেকশনের ভয়? অর্থাৎ এই দুটো কারণে তো সামাজিক লজ্জা হয় না। একটা হচ্ছে লজ্জা, কে কি বলে দেবে, আর একটা হচ্ছে রিজেকশন করবে কিনা, আমাকে না বলুন, বলুন না, কি আছে। তো এখান থেকে আপনি বুঝতে পারছেন সেলসও শিখছেন। ওকে। আর অবশ্যই কমিউনিকেশনের আমি 8টাই দিচ্ছি, কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ যে প্রতিটার ওপর পরে ক্লাস হবে। তো খুব গুরুত্বপূর্ণ জিনিস, কমিউনিকেশন করতে গেলে কানেকশন চাই, অর্থাৎ হৃদয়ের সঙ্গে হৃদয়ের কানেকশনটা কিভাবে করবেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি এই কয়েকটা পয়েন্টস আপনাকে বললাম, শুধু এই কটা মনে রাখলেও আপনি অনেক ভালো কমিউনিকেশন শুরু হয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় যে আপনি কমিউনিকেশনে মাস্টার হচ্ছেন, বাট এটা ঠিক কথা যেগুলো কমিউনিকেশন রেক্টিফাই করবে। লিসেন মোর টক লেস, বেশি কথা বলবেন না। কে বলেছে আপনাকে যে সেলসম্যানকে বেশি বলতে হয়, বেশি শুনতে হয়? কনসালটেন্টকে, কারণ আপনি কনসালটেন্ট অ্যাডভাইজার। লিসেন মোর টক লেস, আস্ক প্রবিং কোশ্চেন, এমন কোশ্চেন যাতে তার চিন্তা শুরু হবে বা তার কোনো চিন্তা আপনি জানতে পারবেন। ওইসি বা সিইসি, ম্যাচ দা লিসনার। লিসনারের মতো ম্যাচিং করুন, তার মানে তাকে এমন করবেন না যে নকল করছেন, বাট তার মনে হয় যেন আমি
তাল্লুক। ভিপিটি কারেকশন, ভয়েস পিচ টোন কারেকশন করুন। এটার জন্য একটু ভিডিও দেখে নিতে পারেন, আমার ক্লাস তো হবে যারা জয়েন করবেন। ওয়ার্ড পাওয়ার আর পাওয়ার ওয়ার্ড দুটো কিন্তু আলাদা জিনিস। দেখুন, একটা তো লিখলাম ওয়ার্ড পাওয়ার ঠিক করতে হবে, আর একটা হচ্ছে পাওয়ার ওয়ার্ড। ওয়ার্ড পাওয়ার হচ্ছে পাওয়ার, ওয়ার্ড পাওয়ার মানে আপনার ভালো ভালো শব্দ চাই, আর পাওয়ার ওয়ার্ড হচ্ছে পাওয়ারফুল ওয়ার্ড চাই। দুটোই কিন্তু আর্ট অফ কমিউনিকেশনে শিখবেন। প্রেস, প্রশংসা, এনি ওয়ান এনি টাইম, কিন্তু কোন টাইমে করলে ভালো হয়, কার সামনে করলে ভালো হয়, এটা আপনাকে শিখতে হবে। কিন্তু কেমন প্রশংসা, বেশি না কম, কোনটার উপর, এটা শিখতে হবে। অ্যাভয়েড সোশ্যাল অ্যাংজাইটি। আর আরেকটা জিনিস, আমি লাস্ট পয়েন্ট, দুটো ছিল এখনো, তবু আমি 9 নম্বরটা লিখেই দিই। এটা হচ্ছে মেক ইওর ব্র্যান্ড। আপনাকে আপনার ব্র্যান্ড তৈরি করতে হবে, নিজের ঢাক নিজে পেটাতে হবে। দেখুন, একটু আগে আমি আমার ব্যাপারেও কথা বলেছি, আমার কোর্সের ব্যাপারেও কথা বলেছি, কারণ আমি না বললে আপনি জানবেন কি করে, তাই না, যে আমার কোর্সটা কত ভালো, 80% এমডিআরটি হয়। তো এটাকে বলে নিজের ঢাক নিজে পেটানো, ব্র্যান্ড। এবার ব্র্যান্ড আপনি যাচাই করে দেখুন না যে হয় কিনা, আর ব্র্যান্ড আপনি যাচাই করে দেখুন যে আমি ভালো ট্রেনার কিনা, জীবন পাওয়া কোয়ালিটি দেয় কিনা। যদি ব্র্যান্ড ভালো লাগে নেবেন, বাট ব্র্যান্ডটা জানাতে হতে হবে, মেক ইউর ব্র্যান্ড, মেক ইউর পপুলারিটি। এটাও কিন্তু কমিউনিকেশন একটা বড় দিক। তো চলুন, আজকের মতো আমরা অনেক কিছু শিখলাম, বাট যেহেতু 11:45 বাজতে যাচ্ছে, আমার একটু দেরি শুরু হয়েছে দেরি করে, তাই আমার 1.5 ঘন্টার ক্লাস ছিল, কিন্তু এদিক ওদিক করে 10-15 মিনিট দেরি হয়েছে, তাই আমি একটু সময় নিলাম। আপনাদের জন্য ডিনারে অসুবিধা হয়ে গেল অনেকের, বাট আমি এরপর শেষ করবো। কিন্তু শেষ করার আগে আপনাদের মাইক্রোফোন খুলে দেবো, কারণ মাইক্রোফোন করার পারমিশন করে দেবো, কারণ আমাদের নিয়ম অনুসারে আমরা এলআইসিতে কাজ করি সবাই, তাই এলআইসির জয়গান করে আমাদের কিন্তু শেষ করতে হয়। তাই আমি প্রত্যেককে বলবো যে আপনারা মাইক্রোফোন খুলে নিন। মাইক্রোফোন খোলার পারমিশন করে দিয়েছি, মিনস আপনি মাইক্রোফোন খুলে নিন। মাইক্রোফোন খুলে নিন কাইন্ডলি। কেন, আমরা সবাই গলা মিলিয়ে বলবো, কি বলবো, আমরা জানি কি বলতে হবে। কিন্তু তার আগে আমি একবার মৌখিকভাবে শুনে নিই আজকের ক্লাসটা কেমন লেগেছে আপনাদের। ভালো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, খুব সুন্দর স্যার। কমিউনিকেশন আমাদের সেলসে খুবই গুরুত্বপূর্ণ, ইয়েস আর নো? Yes, ইয়েস স্যার, ইয়েস স্যার। এরপর আর প্রশ্নটা আমি করবো না, করতাম যে আপনি জয়েন করছেন কিনা আপনি মনের মধ্যে রাখুন, যদি আজ জয়েন করেন আপনি 500 টাকা ডিসকাউন্ট। তো চলুন, এরপর আমরা যেটা বলবো, চলুন, অনেকেই জানেন, আমার সাথে বলুন, এলআইসি জিন্দাবাদ, এলআইসি LIC জিন্দাবাদ। জয় হিন্দ, জয় হিন্দ। শুভরাত্রি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আনন্দ থাকুন। জীবন প্রভা আপনাকে শুভেচ্ছা জানাই।